কোয়েশ্চেন নাম্বার 123। আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? তাহলে 16% বৃদ্ধি পেয়ে এই 812 টাকা যদি উপার্জন হয়, তো এই 812 টাকাটা পার্সেন্টেজে কত বলেন? 812 টাকাটাকে পার্সেন্টেজে কত বলা যায়? 116%। হ্যাঁ, 116%। কারণ 16% বৃদ্ধি পেয়ে এত টাকা এখন উপার্জন করতেছে। আর আমাদের বের করতে বলা হচ্ছে যে 10% বৃদ্ধি পেলে কত হতো। তো 10% বৃদ্ধি পেয়ে বেতন কত পার্সেন্ট হবে, কত শতাংশ হবে? 110%, তাই না? তাহলে এখন বেতনটা কত সেটা কি বের করার দরকার আছে? বলেন, না স্যার। বেতনটা কত দরকার নেই, কারণ আমরা 116% তার বেতনের যেটা, সেটা আমরা জানি যে 812। আর বেতনটা কত সেটা বের করে এরপর আবার ওটা 10% বৃদ্ধি করে বের করা যায়, কিন্তু কোনো প্রয়োজন নাই, ওই স্টেপটা আমরা অ্যাভয়েড করব। কারণ আমরা সরাসরি 10% বেড়ে যে 110% হবে এটা আমরা জানি। তাহলে ওই 110%টা কত, যদি আমি 116% জেনে থাকি, তাহলে তো আর 100% বের করার দরকার হচ্ছে না, তাই না? তো এইটুকুই কাজ, এখন এটা হচ্ছে যে কম্পেয়ার করা, ক্যালকুলেট করা আর কি। ঠিক আছে? যদি আমি কোনো দিক থেকে রিলেশন তৈরি করতে না পারি, তাহলে ক্রস গুণ করতে হয়, এটা আমরা জানি। ক্রস গুণ কিভাবে? এই 110 ইন্টু কোনাকুনি গুণ হয়ে 812 আর ডিভাইডেড বাই নিচে চলে আসবে কত, 160। এটা আমরা সলভ করতে পারবো নিশ্চয়ই। বাট আমরা খেয়াল করবো যদি এখান থেকে কোনো রিলেশন তৈরি করা যায়, খুঁজে দেখা উচিত আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম কেসেই হয় এটা। তো দেখি 116 সাথে তো 110-এর সরাসরি নাই, 116 সাথে 812 আছে কিনা, 812 এর সাথে আছে কিনা। ইউনিট দিয়ে যদি একটু চিন্তা করেন, এখানে যেহেতু 6 আছে লাস্টে আর এখানে 2 আছে, তো 6-এর মাল্টিপল কত করলে লাস্টে 2 আসতে পারে? স্যার 7। 6 7 42, 7। তার মানে এখন আপনি চেক করে দেখেন, এটা নিশ্চয়ই 7 টাইমস। তা 116 যদি 7 টাইমস হয়ে 812 হয়, তাহলে 110 7 টাইমস হয়ে কত হবে? 770 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। নেক্সট ওয়ান। ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন 72,150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? তো একই টাইপের, তাই না? এই যে টাকাটা 72,150, এটা পার্সেন্টেজে কত? 111%। 111%। তাহলে 111%, যেহেতু 11% বেড়ে এত টাকা হয়েছে, 111% হচ্ছে 72,150। আর ছোটনের বর্তমান মাসিক বেতন মানে কত পার্সেন্ট বের করতে হবে? 100। 100। ইজ ইট 100? বর্তমানে কত? তার না 9% বৃদ্ধি পেয়েছে গত মাসে। তো গত মাসে 109। যদি 9% বেড়ে বেড়ে থাকে, তাহলে তো এই মাসে 109%ই পাবে নাকি? বলেন, তাহলে নিশ্চয়। 109% কত? এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সো এগেন আমরা ক্রস গুণ করতে পারি 109 ইন্টু 72,150 অ্যান্ড ডিভাইডেড বাই 111। সম্ভবত এটা ডাইরেক্ট কাটা যায় না, যায় কি? 111 যায় না, কারণ অ্যান্সার যেহেতু সব রাউন্ড ফিগারে আছে, মানে 0 0 দেওয়া আছে পেছনের দিকে, তার মানে সম্ভবত কাটা যাবে। কাটা যাওয়ার কথা। ঠিক আছে, কাটাকাটি করে আপনি অ্যান্সার করতে পারবেন, বাট আমরা এখন খুব দ্রুত অ্যান্সার করতে চাচ্ছি, সময় না কম। তাহলে কি করব, খেয়াল করে দেখেন, নিচে 111 আছে, ঠিক আছে, আর উপরে 109 আছে। এই 109 না থেকে যদি 111 হতো, তাহলে কি এই দুটো কাটাকাটি হয়ে যেত কিনা? কাটাকাটি হয়ে অ্যান্সার কত আসতো? কথা বুঝছেন? রেসপন্স করেন না কেন? এই 111 আর 100 উপরে যদি 109 না থেকে 111 থাকতো, কাটাকাটি হয়ে যেত, হয়ে 72,150 হতো। কিন্তু উপরে 109 না, আর সরি 111 না, একটু কম আছে। তো একটু যদি কম হয় তাহলে কি হবে? রেজাল্টটা একটু কম হবে না 72,150-এর চাইতে? বলেন, তাহলে 72,150 চাইতে একটু কম, খুবই সামান্য কম, সেটা কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত না, সত্তর স্যার হাজার কোনটি নয় তো আছে স্যার অ্যান্সার। কত? স্যার অপশন তে আছে, কোনটি নয়। ও আচ্ছা, না এটা হচ্ছে যে আপনি রিস্ক ইয়াদের জন্য আপনি আন্দাজ করে নেবেন যে এটা হতে পারে কিনা, এরপর আপনি কনফার্ম হতে চাইলে কনফার্ম হবেন।
ঠিক আছে, এরপর আপনি কনফার্ম হতে চাইলে মানে আমি তো এখন এই যে কাটাকাটি করতে যে সময়টা ওই সময়টা নষ্ট করতে চাচ্ছি না, তো আমি দেখতেছি যে এটা 72,150 একটু কম হবে, যেহেতু 111 না হয় 109, তো একটু কম, এখানে 70,000 সামথিং আছে, কাজে এটা হওয়াই উচিত আর কি। এরপরে যদি আপনি মনে করেন না আমি কনফার্ম হই বা আমার হাতে সময় আছে, আপনি কাটাকাটি করে চেক করে দেখেন। তো কেউ কি দেখবেন একটু কত আসে, আসে কিনা? 70,850 হয় কিনা? কেউ দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, বসে বসে কাটাকাটি করি আর কি, আপনাদের তো সময়ের ইয়ে আছে অনেক। দেখেন 111 আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে এখানে 37, এটাও 3 দিয়ে কাটা যায়, 3 24। স্যার ক্যালকুলেটর দিয়ে করছিলাম 650 বাজায়। তো 650 ইন্টু 109 করেন, একবার অ্যান্সার করেন। 650 ইন্টু 9 করেন তাহলে। হ্যাঁ স্যার 70,850। তো সেটাই বললাম না যে এটা অ্যাপ্রক্সিমেটলি এটা আর কি। ঠিক আছে, এরপরে এখন যদি হাতে সময় থাকে বাসায় মানে এক্সামে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আগে, করে নেবেন আর কি। কারণ ওই যে নান অফ দিস একটা অপশন তো আছে, এই জন্য একটা রিস্ক থেকে যায় আর কি। Question 125. A technician makes a round trip to and from a certain service center by the same route. If the technician completes the drive to the center and then completes 10% of the drive from the center, what percent of the round trip has the technician completed? তাহলে একজন টেকনিশিয়ান রাউন্ড ট্রিপ দিল একটা সার্ভিস সেন্টার এবং আহ, মানে সার্ভিস সেন্টারে ইয়ে করলো আর রাউন্ড ট্রিপ। রাউন্ড ট্রিপ মানে কি? রাউন্ড ট্রিপের মানে কি? স্যার ঘুরে একই জায়গায় এসছি। আসা এবং যাওয়া, যাওয়া এবং আসা আর কি, যাই হোক যাওয়া আসাটাই বলা উচিত। তার মানে ওই যে একবার যেখানে গেল সেখান থেকে আবার পূর্ব অবস্থানে আসলো। তো তার মানে কি একটা পথ, সার্ভিস সেন্টার, সে এখান থেকে লেটস এটা তার হোম থেকে সার্ভিস সেন্টারে গেল, আবার ওখান থেকে ব্যাক করলো, এটাই তো বক্তব্যটা। এখন বলা হচ্ছে যদি সে ইফ দ্য টেকনিশিয়ান কমপ্লিটস দ্য ড্রাইভ টু দ্য সেন্টার, মানে এখান থেকে সেন্টার পর্যন্ত গেল এবং দেন কমপ্লিট 10% অফ দ্য ড্রাইভ ফ্রম দ্য সেন্টার, এরপর সেন্টার থেকে 10% পথ অতিক্রম করলো, তার মানে এই পুরোটা যদি ব্যাক করতে তাহলে 100% হতো, বাট এইটুকু পর্যন্ত অতিক্রম করলে এসছে। তো এতে করে তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য রাউন্ড ট্রিপ, মানে তার যে টোটাল রাউন্ড ট্রিপের যে লেংথটা ছিল সেটার সে কত পার্সেন্ট ড্রাইভ করলো। কোশ্চেন বোঝা গেল? তাহলে দেখেন এখানে আমরা এই যে পথ ওয়ান ওয়েটাকে আমরা 100% ধরে নিয়েও করতে পারি, আবার 50% ধরেও করতে পারেন, যেহেতু সে এখান থেকে যাবে আবার ব্যাক করবে। আপনি চাইলে 100% ধরেও করতে পারেন, অর্থাৎ যাওয়ার সময় এটা 100% রাস্তা, আবার আসার সময় সেটা টোটালটা 100% রাস্তা, বাট সে টোটালটা আসে নাই, কতটুকু এসছে? কতটুকু এসছে? 10%। 10%। তার মানে এইটুকু আসছে, তাহলে টোটাল সে কতটুকু ড্রাইভ করলো? টোটাল 110 ড্রাইভ করলো। এদিকে 10 গেল এবং এদিকে 10 মানে সরি 100, আগে 100 কভার করলো, এরপরে শুধুমাত্র 10 কভার করলো, তাহলে 110 কভার করলো। আর এই টোটাল মানে রাউন্ড ট্রিপ যেটা, সেটার লেন্থটা কত? টোটাল লেন্থ স্যার 200%। 200, তাহলে এই 110টা 200 এর কত পার্সেন্ট, মানে ইন্টু 100। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। আর যদি আপনি মানে 50% ধরেও করতে পারতেন, আমরা ধরে নিই এইটুকু যাওয়ার পরটাও এটা 50% এবং আসার পরটাও এটা 50%, বাট আসার সময় সে পুরো অংশটা আসে নাই, সে যে আসার যে পথটা সেটা 10% আসছে। আচ্ছা, তাহলে তার মানে 50 এর 10% কত? 50% এর 10% কত? 5%। 5%। তাহলে হয়ে গেল না, কতটুকু টোটাল কভার করলো সে? এদিকে 50, তারপরে আরো 5, মোট কত? 55। ঠিক আছে, অপশন ইজ ই। আপনি এটা ক্যালকুলেশন করলে এটা 55% আসছে। Next one, there are n students in a school. If r% among the students are 12 years or younger, which of the following expressions represents the number of students who are older than 12? ওকে, পার্সেন্টেজে r% হচ্ছে মানে এখানে ভেরিয়েবল দিয়েছে, যদি সংখ্যায় থাকতো আমাদের কোনো সমস্যা হতো না, আমরা ইজিলি বলে ফেলতে পারতাম। ঠিক আছে, যেমন ধরেন এখানে r% হচ্ছে কি 12 ইয়ার্স অর ইয়ঙ্গার, 12 বছর বা তার চাইতে কম, r%।
এই আর এর জায়গায় ধরেন লেটসে 10% যদি হতো, তাহলে 12 বছর এবং তার কম হচ্ছে যে 10%, তাহলে তার উপরে কত পার্সেন্ট বলবো আমরা? 12-এর উপরে কত পার্সেন্ট বলবো? 90%। 90%। কিভাবে করলাম? 100 থেকে 10 বিয়োগ করে না? 10। তো এখানেও তাই, এখানে ওই 10 না বলে আর বলেছে। তো জানতে চেয়েছে যে নাম্বার অফ স্টুডেন্টস হু আর ওল্ডার দ্যান 12, 12 এর চেয়ে বড় কত পার্সেন্ট আছে, তো কত পার্সেন্ট হবে? 100 থেকে আর মাইনাস করলে কত হবে? 100 100 minus r। minus আর পার্সেন্ট, এত। বাট এইটা পার্সেন্টেজে না বলে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে যে টোটাল যেহেতু n সংখ্যক নাম্বার আছে, তাহলে এই 100 মাইনাস আর পার্সেন্টটা n এর কত আর কি সেটা, তার মানে 100 মাইনাস আর পার্সেন্ট অফ n, এটা আমরা চাচ্ছি। n এর 100 মাইনাস আর পার্সেন্টটা কত সেটাই মানে ইয়েতে মানে ভ্যালুতে জানতে চাওয়া হয়েছে, আর কিছু না। বোঝা গেল? তো এই অফ মানে কি? শুধু ইনটু না? অফ মানে কি? ইনটু। তাহলে কত হবে অ্যান্সার বলেন? 100 আর b মাইনাস আর ইনটু n ডিভাইডেড বাই ওই পার্সেন্টেজের জন্য কি হয়ে যাবে? নিচে 100 হয়ে যাবে, তাই না? তো কোথায় আছে বললেন? বি না? হ্যাঁ, জি স্যার। বিতে আছে। তো এইগুলো কিন্তু মৌখিক কোশ্চেন, মানে আপনি কিছু না লেখো, জাস্ট মাথার মধ্যে থিঙ্ক করে এইগুলো করা যায়, কিন্তু এগুলোতে সলিউশনের মতন কিছু নাই, উপাদান নাই। $127. Bus fares were recently increased from Taka 1.70 to Taka 2.00. What was the approximate percentage of increase? মানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকা হয়েছে। আমরা যখন পার্সেন্টেজে কম্পেয়ার করব, মনে রাখবেন পার্সেন্টেজ হোক, রেশিও হোক অথবা ফ্র্যাকশন হোক, আমরা যখন কম্পেয়ার করব তখন আমরা চাইলে ডেসিমাল ইগনোর করতে পারি, পার্সেন্টেজ ইগনোর করতে পারি ইত্যাদি। হ্যাঁ, মানে প্রত্যেকটাতে করতে হবে আর কি একই কাজ। তো যেমন এখানে 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকা যে কথা, আমি যদি ডেসিমাল এক ঘর ডানে নেই, 17 টাকা থেকে 20 টাকা একই কথা না, বলেন তো? জি স্যার। হুম, মানে বিষয়টা আমি কি করলাম, রেশিওতে সিম্পলিফাই করে ফেললাম। ধরেন এটা আমার অরিজিনাল প্রাইস আছে, ফেয়ার, অরিজিনাল ভাড়াটা ছিল এটা, আর ইস্টু বেড়ে হয়ে গেছে এটা। তো আমি যদি রেশিওতে সিম্পলিফাই করি, তাহলে আমরা তো জানি ইন্টিজারে লিখতে হয়। তো কি করতে হবে? 17-20 করবো না? এটাই আর কি, এটা মেন্টালি চিন্তা করা যায়, আমি সেটা বলতে চাচ্ছি, দেখলেই বোঝা যায়। 170 মানে 17 আর এটা 20, তার মানে কি 17-তে কত বাড়লো? ইনক্রিজটা কত হলো? 3। কততে? এখন এটা কত 17 পার্সেন্ট ইনক্রিজ সেটা বের করবো। কততে? 17-তে। বেস ছিল 17, তার মানে 3/17 কত পার্সেন্ট, এটাই আমাদের রিকোয়ারমেন্ট, আর কিছু না। মানে এটা ফুললি মুখোমুখি করা যায় আর কি। এখন 3/17 কত পার্সেন্ট, যদি আমরা 17%-এর পার্সেন্টেজ ভ্যালুটা মাথায় রাখি, সরি 1/17 আর কি, সেটা যদি মাথায় নেই তাহলে কিন্তু ইজিলি হয়ে যায়। 1/17 মনে আছে কারো? স্যার 5.88। হ্যাঁ, রাইট রাইট, 5.88% অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 3/17 কি হবে? ইন্টু 3 হয়ে যাবে না, বলেন তো? ইন্টু 3, ইয়েস স্যার। তাহলে অ্যাপ্রক্সিমেট হবে কিন্তু এটা অবশ্যই। কত হবে? 3 আর 24 আর 2 17.4। 17.4। তাহলে এখন অপশনের দিকে তাকায় বলেন কোনটা হওয়া উচিত? স্যার এ। এ। এবং আমাদের কোশ্চেনে অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে, এটা অ্যাকচুয়াল হবে না, অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যাবে। ঠিক আছে, দিস ইজ ওয়ান ওয়ে। যদি আপনি মনে করেন যে 1/17 আপনার মনে আছে, যদি মনে না থাকে তাহলে আরো অনেক পদ্ধতি আছে, খেয়াল করেন কি করবো, অ্যাপ্রক্সিমেশন কনসেপ্ট আর কি এটা। সেটা কি দেখেন, এখানে 3/17, আচ্ছা যদি 17 না হয় 18 হতো, তাহলে কত হতো? ফ্র্যাকশনে কত হতো? 1/6। 1/6 কত পার্সেন্ট এটা তো জানি ইজিলি, কত? 16.66%। 16.66%। তো খেয়াল করে দেখেন, আমার যদি 18 হতো তাহলে 16.66% হতো, বাট 18 না, এটা 17 আসলে। ডিনোমিনেটর আর একটু ছোট, যদি ডিনোমিনেটর ছোট হয় ভ্যালুটা আসলে আর একটু বড় হয়, ভ্যালুটা আর একটু বড় হয়। তো বড় হওয়া মানে কি 16.66% চাইতে বড় হবে। তো অপশনে দেখেন একটাই আছে 16.66 চাইতে বড় 18, কাজে এটা ছাড়া কোনো উপায় নাই আর। ঠিক আছে, দুইভাবে চিন্তাটা দেখলাম। যদি মনে করেন আপনি 1/17 মনে না আসলো, মনে আসছে আপনাদের সবারই, ভেরি গুড। এইটাই হচ্ছে আমাদের এই মানে এই ওই দিনের আলোচনার কি বলা যায় যথার্থতা, যে আমরা 1/17 দেখে হিট করবো যে এটা কত পার্সেন্ট, আর সাথে সাথে তখন দেখবেন যে আপনি 3/17 কত পার্সেন্টেজ চলে আসবে আপনার মাথায়। কিন্তু অন্যরা কি করবে বলেন তো? এই কোশ্চেন অন্যরা কিভাবে সলভ করবে? এটারে ইনটু 100 করবে, করে এরপরে এখন কি করবে? 300/17, এবার ভাগ করবে 17 কে 300, মানে 300 কে 17 দিয়ে, এরপরে অ্যান্সার পাবে।
হোয়ারাজ আপনি এটাও চোখে ভাসতেছে, আপনি 1/17 জানেন 5.88, আর 3/17 তাহলে 5 ইন্টু 3, এটা একটু মাথার মধ্যে নার্চার করলেই চলে আসে যেটা এটা, অর ওই যে এইভাবে চিন্তা করতে পারি আমরা। ওকে, নেক্সট ওয়ান, the price of a coat in a certain store is $500. If the price of the coat is to be reduced by $150, by what percent is the price to be reduced? অর্থাৎ একটা স্টোরে $500 আছে কোটের প্রাইস, এবং এটাকে যদি রিডিউসড বাই 150, মানে 150 যদি কমানো হয়, তাহলে হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রাইস টু বি রিডিউস, কত পার্সেন্ট কমবে আর কি। তাহলে তো সিম্পল, 150ই কমবে কততে, 150 কততে, 500তে। তাহলে এই 150 500 এর কত পার্সেন্ট, এটাই জানতে চাওয়া হচ্ছে। 150/500 এটা কত পার্সেন্ট, ম্যাথমেটিক্যালি আমরা করি কিভাবে, ইনটু 100 করে করি আর কি। তা আপনি এটা এভাবে চাইলে করতে পারেন, কারণ 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ওখানে কাটলে কত, 30। সো 30% ইজ দ্য অ্যান্সার। অর যদি ধরেন যে আপনি না ওটা এইভাবে ইনটু 100 করবেন না, মাথার মধ্যে করবেন, তাহলে সিম্পলি রেশিওতে চলে যাবেন, মানে বা কাটাকাটি করবেন আর কি, ছোট করবেন। কত, 150/500 এর ছোট করলে কত হয় বলেন, 3/10। 3/10 কত পার্সেন্ট সরাসরি আসে না বলেন, 1/10 হচ্ছে 10%, তাহলে 3/10 ইজ 30%। সো যেভাবে চিন্তা করেন এগুলা ইজি, এবং এই ধরনের কোশ্চেন যদিও ইজি কোশ্চেন এগুলা এখনো আমরা এখন যেগুলোতে আছি, বাট প্রচুর পরিমাণে আসে এগুলা। কিন্তু দেখেন এই কোশ্চেন কিন্তু জিম্যাট অফিসিয়াল গাইডের কোশ্চেন, কিন্তু একেবারে সিম্পল একটা কোশ্চেন। $129. A store reported that sales of $385 million for February of this year. If the total sales for the same month last year was $320 million, approximately what was the percent increase in sales? তার মানে গত বছর ছিল $320, এবছর সেটা $385, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? মৌখিক কোশ্চেন। 320 থেকে 385 কতটুকু ইনক্রিজ হয়েছে আগে সেটা দেখি, কতটুকু ইনক্রিজ হয়েছে? 65। আউট অফ কততে, এই 65 ইনক্রিজটা কততে হয়েছে, বেস প্রাইসটা কত ছিল, 320, রাইট। মানে আগের ইয়ারের সাথে না নতুন ইয়ারের মানে ইয়েটা কম্পারিজনটা হবে, তাই না? 320 থেকে বেড়েছে 65, এই জন্য বেস 320 কিন্তু। তাহলে এটা একসাথে কত, মানে ইন্টু 100 কত, এই ঠিক আছে। তো এখানেও দেখেন অ্যাপ্রক্সিমেট কোশ্চেনে আসছে, কারণ কি এটা সরাসরি কাটাকাটি যাবে না আর কি, অ্যাপ্রক্সিমেটলি আসবে আর কি অ্যান্সারটা। হ্যাঁ, আমরা দেখেন প্রথমে 0 0 যদি কাটেন আর কি, আপনি খেয়াল করে দেখেন এই 32 আর 65-র মধ্যে কি সম্পর্ক, 32-এর ডাবল 64, 64 যাতে একটু বেশি না? ইয়েস স্যার। হুম, তাহলে কত হওয়া উচিত? স্যার ডি। ইনফ্যাক্ট এটা বিষয়টা এখানে একটা শূন্য রয়ে গেছে, অবশ্যই শূন্যটা মানে হাত না দিলে হতো, মানে এভাবে দেখায় বরং ওই শূন্যটা না কেটে, মানে শূন্যটা যেহেতু আছে তাহলে কিন্তু এটা 650/32 আর কি, 32, 650/32 এটা কত সেটা বের করতে হচ্ছে। বাট আমি যে জিনিসটা ব্যাখ্যা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি ওই 100 না ধরে 65/320, এটা অ্যাপ্রক্সিমেটলি কত আর কি, অ্যাপ্রক্সিমেটলি ফ্র্যাকশনে, আচ্ছা 5 দিয়ে কাটি আগে, 5 দিয়ে এখানে 13 না, আর নিচে কত হবে, 5 দিয়ে কাটলে কত, 64 নাকি 180। 5 দিয়ে কাটলে 60। 64 না 64 না, ইয়েস স্যার। 64। এখন কথা হচ্ছে যে এটা যদি এই 64 আছে, তাহলে উপরে যদি 64 এর কাছাকাছি 4/1 না প্রায়, মানে কি 64 এর 4/1 কত, 16, তাই না? তাহলে যদি 16 হতো তাহলে 1/4 হতো, 16 হলে 1/4 হতো, অর্থাৎ 1/4 কত পার্সেন্ট, 20%, 25%। 25%। বাট এটা 16 না, 16 চাইতে কম, তাহলে 25% যেতে কম হবে না, তাহলে অ্যান্সার 25 এর চাইতে কম কাছাকাছি কোনটা আছে, 20% আছে। 20%। তো এটাই হবে, ঠিক আছে। এখানে যদি ভাগ করে দেখেন তাই হবে, হয় না? এই যে 32, দেখেন না 32 দুগুণ 64 না, 650, 32 দুই 64, সো থাকছে কত, 10। তো এখানে এই কি বলা যায়,
ভাগ যায় না, 0 বসিয়ে এরপর আমরা একটা শূন্য বসাই, তাই না? তারপর আমরা সরি এখানে তো ওই ডেসিমাল বসাই আগে, তাই না? 64 100 সো যাই হোক এটা 20% আর কি, এখানে এই 32-এর ডাবল 64 তো, তো তার মানে 2 দিয়ে যাচ্ছে, তার মানে 20% এর কাছাকাছি আর কি, সেটাই হবে আনসার। ঠিক আছে বলেন নাকি? Yes, sir. Okay, next one. An employee's annual salary was increased by taka 15,000. If her new annual salary now equals taka 90,000, what was the percent increase? তাহলে ইনক্রিজটা হয়েছে 15,000। কততে ইনক্রিজ হয়েছে এটা বলেন তো? কততে ইনক্রিজটা হয়েছে? 75,000. হ্যাঁ 75,000। কেন? কারণ এই যে 90,000 সেটা বর্তমান স্যালারি, তার মানে কি 15,000 বেড়ে সেটা হয়েছে। তাহলে 15,000 বেড়ে যদি 90 হয় তাহলে আগে কত ছিল? আগে নিশ্চয়ই 90 চেয়ে 15,000 কম ছিল, ঠিক আছে না? তো তার মানে ফুল অ্যামাউন্ট ধরে আপনি চিন্তা করতে পারেন, অথবা চাইলে রেশিওতেও হিসাবটা করতে পারেন। কিভাবে? দেখেন 15,000 আর হচ্ছে যে 90,000, আমরা যদি রেশিওতে ছোট করি কত লিখবো বলেন? প্রথমত 3টা জিরো ক্যান্সেল, এরপর 15 দিয়ে কাটলে 1:6 কিনা, 1:6। দেওয়ার মানেটা কি? তার মানে হচ্ছে যে 1 ইউনিট বেড়ে 6 ইউনিট হয়েছে, তাহলে আগে কত ইউনিট ছিল? 5 ইউনিট। 5 ইউনিট। তাহলে ওই 5 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, এটা কত পার্সেন্ট জানতে চাওয়া হয়েছে? 5-এ 1 বৃদ্ধি পেয়েছে, এটা কত পার্সেন্ট? 1/5 ইজ হোয়াট? 20%, ঠিক আছে? আর ফুল ফিগার ধরে করলে, ফুল ফিগার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফুল ফিগার ধরে করলেও সেটা তো আপনারা বলছেনই যে আমার বেড়েছে 15,000। কততে বেড়েছে? 90,000 থেকে মাইনাস 15,000 করলে যেটা 75,000 এ। সো 15,000 বাই 75,000 which is equal to 1/5 and 1/5 equal to 20%. One 31. Company P had 15% more employees in December than it had in January. If Company P had 460 employees in December, how many employees did it have in January? জানুয়ারিতে কত এমপ্লয়ি ছিল? আচ্ছা, তাহলে এই যে 460 এটা পার্সেন্টেজে কত? 460টা কবে ছিল? ডিসেম্বরে। আর এখানে যে 15% এটা কবে কি হয়েছে? এটা হচ্ছে যে ডিসেম্বরে বেড়েছে। তাহলে এই 460কে পার্সেন্টেজে কত বলবো বলেন? 115। 115%. রাইট, কারণ 15% বেড়েছে ডিসেম্বরে, বেড়ে 460 জন হয়েছে, তার মানে 115% হচ্ছে এত 460। দেন জানুয়ারিতে না বেড়ে না বেড়েছে বিষয়টা তো না, মানে হি হ্যাড 50% মোর এমপ্লয়িজ ইন ডিসেম্বর দেন ইট হ্যাড ইন জানুয়ারি, মানে জানুয়ারিতে ডিসেম্বরে বেশি ছিল, যেটাই হোক, তার মানে জানুয়ারিতে কমেছে আর কি। যাই হোক, তাহলে এখন জানুয়ারিতে কত হবে, কত পার্সেন্ট আর কি বের করবো বলেন? এটা তো ডিসেম্বরে, তাহলে জানুয়ারিতে 100% না, 100%. এটা কত আর কি বের করতে হচ্ছে? 115% যদি 460 হয় তাহলে 100% কত, এটাই বের করতে হবে। 115 সাথে 460 এর সম্পর্ক আছে কত? 4 গুণ না? Yes, তাহলে sir. 104 গুণ হয়ে 400. 400 ইজ দ্য আনসার, অপশন বি। 60 জনের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, তো যেহেতু পাশের হার জানতে চেয়েছে আর ফেল করেছে 42 জন, তাহলে আগে দেখি পাস করেছে কতজন। আপনি চাইলে ফেলের পার্সেন্ট বের করে পরে 100% থেকেও বিয়োগ করতে পারেন, অথবা আগে পাস করেছে কতজন সেটাও বের করে ফেলতে পারি। 60 থেকে 42 যদি ফেল করে, পাস করলো কয়জন? হুম, 18 না? কথা বলে না কেউ। Yes, 60 sir. জনের মধ্যে 42 জন ফেল করছে, তাহলে পাস করলো 18 জন। তাহলে এই পাশের হার কত, মানে এই 18 60-এর কত পার্সেন্ট, এটা দরকার না? 80/60। তো এটা আমরা ইনটু 100 করে করতে পারি, বাট আমরা চেষ্টা করব ছোট ফিগার টিগার হলে
এই কাটাকাটি করে সিম্পলিফাইড ফর্মে নিয়ে তারপর অ্যান্সার করতে। যেমন এটাকে 6 দিয়ে ক্যান্সেল করা যায়, 3 আর 10, তো 3/10 মানে কত পার্সেন্ট? 30%। 30%। এই কোশ্চেন অনেকবার এসছে এখানে, শুধু বিসিএস না, প্রচুর এক্সামে এই কোশ্চেন এসছে। ছোট্ট একদম সিম্পল একটা কোশ্চেন, কেন যে এত আসে আমি জানি না। ওই যে ছোট ছোট এক্সাম গুলোতে, তারপর স্কুলের পরীক্ষা, প্রাইমারি ইয়েতে, এসব এক্সাম গুলোতে প্রচুর আসে। $133. Out of 7,500 applications for a recruitment test, 1,500 failed to appear for the test. What percent of the total applicants did appear for the test? তাহলে 7,500 অ্যাপ্লিকেন্ট, এদের মধ্যে ফেল করেছে অ্যাপিয়ার করতে 1500 জন। তাহলে জানতে চাইছি কি, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যাপ্লিকেন্টস ডিড অ্যাপিয়ার, তাহলে কত পার্সেন্ট অ্যাপিয়ার করতে পারলো। সো আবার আমরা দেখি যে মানে 7,500 মধ্যে যদি 1500 ফেল করে, তাহলে অ্যাপিয়ার করলো কতজন? অ্যাপিয়ার করলো কতজন? 7,500 থেকে 1500 বিয়োগ করলে কত? 6,000। এই 6,000 7,500 এর কত পার্সেন্ট, এটাই চাচ্ছি না আমরা। আচ্ছা, এইসব ক্ষেত্রে যে ছোট করে নিতে পারেন রেশিওতে, এই 7,500 আপনি এই 00 এখানে 00 ক্যান্সেল করে দেন, তাহলে 75 আর 15। আবার আপনি ছোট করতে পারেন 5 দিয়ে, সরি 15 দিয়ে, 5 আর হচ্ছে যে 1। অর্থাৎ এখন বিষয়টা কি দাঁড়ালো, যে 5 জনের মধ্যে একজন ফেল করেছে, তারা পাস করেছে কয়জন? পাস 4 জন। করেছে কয়জন? 4 জন। তাহলে এই 4 5-এর কত পার্সেন্ট, এটাই চাওয়া, বলেন। 4 5-এ কত 80%। পার্সেন্ট হয়? 80%। বুঝতে স্যার পারলাম এখানে ছোট তো করলাম কাজটা। স্যার হুম। এখানে তো ওই রিক্রুটমেন্ট টেস্টে অংশগ্রহণ করে না এরকম তো বলে নাই। ফেল করছে মানে তো সে অংশগ্রহণ করে ফেল করতে পারে না। আচ্ছা, এটা ইস্যু, যেহেতু এখানে কিছু বলা নাই, ওটাকে ইগনোর করতে হবে। আপনি যে পয়েন্ট ধরছেন ওইটা হলো টেকনিক্যাল পয়েন্ট, বুঝছেন। এখন আমরা ম্যাথ যখন ল্যাঙ্গুয়েজ দিবে সাদা মাটা হিসাবেই ধরবো। আর দ্বিতীয়ত, যখন কেউ অ্যাপিয়ার করে না, মানে এক্সাম দেয় না, তারা ফেলই ধরা হয়। তারা কোনোদিন কি বলা হয় যে তুমি নির্দোষ? তাকে ফেলই বলা হবে। যে পরীক্ষা দিবে না, তাকে আপনার যখন রেজাল্ট কার্ড দিবে কি বলবে? ফেল। মানে সে তো ফেল। কোনোভাবে একে পাস বলবে না। তুমি পরীক্ষা দাও না, সেটা তোমার দোষ। ঠিক আছে। তো যাই হোক, আমরা তখন মানে আমাদের জেনারেল। অনেকজন পরীক্ষা দিবে ফেল করবে এরকম থাকবে না? হুম। পরীক্ষা দিবে ফেল করবে এরকম তো অনেকজন থাকবে। পরীক্ষা দিয়ে ফেল করবে। হ্যাঁ স্যার, এরকম থাকে না অ্যাডমিশন টেস্টে? তো সেটাই তো, এখানে তো সেটাই বলা হয়েছে। এই যে 7,000, 5 জন পরীক্ষা দিল আর একজন ফেল করলো। 7,500 জন পরীক্ষা দিল, 1500 জন ফেল করলো। তাহলে কতজন মানে অ্যাপিয়ার, পাস করলো আর কি, টোটাল অ্যাপিয়ারেন্স ডিড অ্যাপিয়ার। ঠিক আছে। নেক্সট, 15টি পোশাকের মধ্যে 40% পোশাক যদি শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? আবারও আমরা প্রথমে মানে পার্সেন্টেজ হিসাবে বের করে নিতে পারি, অথবা যেহেতু কতটি শার্ট নয়, তাহলে যদি 40% শার্ট হয়, তাহলে শার্ট নয় কত পার্সেন্ট? 60%। 60% কত এর? 15 এর। 15 এর। তো এটাই কাজ, 60% অফ 15। কিভাবে করব? 15 এর 10% কত? ডেসিমাল একর বামে আসলে 1.5। তাহলে 60% 6 গুণ 1.5 ইন্টু 6 কত? 9। কোন স্কুলে একদিন 135 জন ছাত্র অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার 3% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কতজন? ওকে, তাহলে এই যে 135, এটাকে আমরা যদি পার্সেন্টেজে বলি, কত পার্সেন্ট বলবো? 3%। এটাই তো 3%, কারণ এখানে অনুপস্থিত 135 আর অনুপস্থিতির হার 3%, তার মানে এই 3% টোটাল স্টুডেন্টের হচ্ছে 135। আর ওই স্কুলের ছাত্র সংখ্যা টোটাল স্টুডেন্ট কত, কত পার্সেন্ট বের করবো? 100%। 100%। তো 135 হয়েছে কয় গুণ হয়ে? 45 টাইমস হয়ে। তাহলে 45 ইন্টু 100 কত হওয়া উচিত? 4500 টোটাল 45, স্টুডেন্ট। 4500। ওকে, হ্যাঁ, এরপরে দুটা কোশ্চেন করবেন, 2টা 3টা এগুলো আপনারা করবেন। চলে যে 139।
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারে নাই তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আচ্ছা, 18 বিসিএস এর ছিল এটা। আবার সেম কোশ্চেন, একটি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 30% পরীক্ষার্থী পাস করেছে, যারা পাস করতে পারেনি তাদের মোট 12 জন ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষা? আচ্ছা, তার মানে বেসিক এটা একই, শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করেছে। এখানেও এটা অনেকবার এসেছে, এসপিসিবিএল এবং অন্যান্য এক্সাম আসছে। তো বেসিক এটা ইনফরমেশন গুলো সবই একই, হ্যাঁ, শুধু সাবজেক্টের নাম ভিন্ন। তাহলে প্রথমে কি হয়েছে? একটি পরীক্ষা ইংরেজি বিষয়ে, আমরা নিচেরটা করি নাকি, নিচেরটা হাতে রাখি। ইংরেজি বিষয়ে 30% পরীক্ষার্থী পাস করেছে, তার মানে 100 এর মধ্যে পাস করেছে কতজন? 30 30%। জন। হ্যাঁ, 30 জন বলা যায়। আর তাহলে ফেল করেছে কতজন 70 জন, পার্সেন্টেজে? 70 জন। 70%। এখন বলছে দেখেন, যারা পাস করতে পারেনি, মানে এই 70 জনকে নিয়ে কথা বলতেছে, তাদের মোট 12 জন ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তার মানে যারা পাস করতে পারেনি তারা, তাদের মধ্যে 12 জন একটা কোর্সে অংশগ্রহণ করেছে আর 30 জন কোর্সে অংশগ্রহণ করেনি। তাহলে এই 12 আর 30 কতজন মোট? 42 42। এই 70%টাই 42 না, বলেন তো সংখ্যায়? জি স্যার। টোটাল যদি আমার 100 হয়, টোটাল যদি আমার 100% হয়, তাহলে 70% পাস করেনি। এবং ওই 70% এর মধ্যে সংখ্যায় অ্যাবসলিউট ভ্যালুতে বলছে যে 12 জন আর 30 জন, মানে 42 জন। তার মানে 70% হচ্ছে এত। আর কি চেয়েছে? পরীক্ষায় অংশগ্রহণ করেছে কত পার্সেন্ট বলবো, বের করবো কত পার্সেন্ট? 100%। 100%, কারণ আমরা তো ধরে নিচ্ছি 100%। সো 70% যদি 42 হয়, 100% কত? এটা আমাদের রিকোয়ারমেন্ট। কত হওয়া উচিত? এখানে আপনি চাইলে 60। একটা শূন্য ক্যান্সেল করেন, এই জিরো ক্যান্সেল করেন, তাহলে 7 হয়ে গেছে 42, 6 গুণ 10 ও 6 গুণ হয়ে 60 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, অপশন নাই কত? 140। একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? ওকে, এখানে যেটা বলা আছে যে 40% আন্ডার গ্রাজুয়েট, তাহলে টোটাল কর্মচারী 100%। এই 100% এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 40%। তাহলে বাকিরা কত পার্সেন্ট? 60%। এই 60% এর মধ্যে কি কি আছে তাহলে বলেন? আন্ডার গ্রাজুয়েট যদি 40 হয়, তাহলে বাকি 60% কি কি আছে, কি কি হবে? এখানে কোশ্চেনই আছে। হ্যাঁ, কোশ্চেনই আছে। কেউ কেউ গ্রাজুয়েট এবং কেউ কেউ পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে না? আচ্ছা, এর মধ্যে তাহলে এই যে 60%, এদের মধ্যে অবশিষ্ট যে বলছে, অবশিষ্ট কর্মচারীদের মধ্যে 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে? তাহলে এই যে দুই ক্যাটাগরি, এই 60% এর মধ্যে যে দুই ক্যাটাগরি, এক ক্যাটাগরি আছে যে গ্রাজুয়েট, কত পার্সেন্ট? 50%। তাহলে 60% এর 50% কত, কয়জন? 30%, রাইট। তাহলে যেহেতু এটা টোটাল 60%, তাহলে বাকিটা কত? বাকি তো 30% নাকি? বাকি 30% না, মানে মোট তো 60%। এই 60 কে মেলাতে গেলে এই 60 মধ্যে 30 গ্রাজুয়েট আর বাকি 30 কি পোস্ট গ্রাজুয়েট। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে যে অবশিষ্টরা পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ এই 30% যেটা অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, তারপরে এই 30% যেটা সেটা 180। আর জানতে চাচ্ছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট, কত পার্সেন্ট বের করবো? 30%। হ্যাঁ, এই 30%, এই যে গ্রাজুয়েট, অর্থাৎ এই 30% কত? তো এই 30% যদি, মানে পোস্ট গ্রাজুয়েটের 30% যদি 180 হয়, তাহলে গ্রাজুয়েটের 30% সেটাও তো কত হবে? 180 হবে, ঠিক আছে? এখানে কোশ্চেনটা একটু কনফিউজিং তৈরি করেছে, মানে একই জিনিসেরই জানতে চাইছে। সাধারণত এই ধরনের কোশ্চেনে কি জানতে চায় জানেন? ফাইনালি কোনটা জানতে চায়? হ্যাঁ, এই 100%টা জানতে চায়। যদি টোটাল চাইতো তাহলে কি বের করতাম? 100% বের করতাম আর কি। সাধারণত এটা জানতে চাই, টোটালটা আর কি, যেটা আমরা আগের কোশ্চেনে পেয়েছি। বাট এই কোশ্চেনে এমন ভাবে মেক করছে যে এটাও যত
ওইটাও তত এমনি বোঝা যায়। দেখেন হোয়াট এভার দা এই অবশিষ্ট কর্মচারী, তাদের মধ্যে 50% গ্রাজুয়েট আর বাকিরা পোস্ট গ্রাজুয়েট, তাহলে বাকিরা কত পার্সেন্ট হবে তাহলে? এটা যদি 50% হয় তাহলে অবশিষ্ট কি, অবশিষ্টরাও 50% না? মানে এদের মধ্যে আর কি, এদের মধ্যে বলতেছি। তাহলে এই অবশিষ্ট 50% যেটা, সেটা 180। তাহলে এখানকার যে 50% সেটাও তো 180 হবে। এটা ম্যাথ করা লাগে না, কিন্তু ওই কোশ্চেনটা এমন ভাবে মেক করা যে এটা বুঝে আসতে একটু সময় লেগে যাবে আর কি। হ্যাঁ, সো 180 অপশন কত আছে, ক্লিয়ার নাকি? If it is 300 kilometers from Dhaka to Chittagong and 180 kilometers from Dhaka to Kumilla, what percentage of the distance from Dhaka to Chittagong is the distance from Dhaka to Kumilla? তাহলে আমরা ফ্র্যাকশনে যদি আগে বসাই, ইজ বাই অফ নিয়মে বসাতে হয়, তাহলে কোনটা বাই কোনটা বসাবো বলেন? উপরে কি বসাবো, নিচে কি বসাবো? উপরে কোনটা চাচ্ছি, ইজ কোনটা? চট্টগ্রাম। মানে চট্টগ্রাম বলতে ঢাকা থেকে চট্টগ্রাম এটা বলতে হবে আর কি, ঢাকা থেকে চট্টগ্রাম নাকি? ইয়েস স্যার, ঢাকা টু চট্টগ্রাম। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা? না, ইজ হচ্ছে ঢাকা টু কুমিল্লা। 180/300 স্যার। হ্যাঁ, ইজ হচ্ছে ঢাকা টু কুমিল্লা, ঠিক আছে, ঢাকা কুমিল্লা ইজ। আর বাই অফ হচ্ছে ঢাকা টু চিটাগং, এটা ঠিক আছে। সো ঢাকা টু কুমিল্লা কত ডিস্টেন্স? 180 না? বাই ঢাকা টু চিটাগং কত ডিস্টেন্স? 300 300। সো এটা কত পার্সেন্ট, এটা যে বের করতে বলা হয়েছে। আমরা ইনটু 100 করে করতে পারি, অথবা যদি আমি ফ্র্যাকশনে ছোট করে নিতে পারি, এটা ক্যান্সেল হয়ে গেল। 18/30 6 দিয়ে কাটলে 3/5, 3/5 কত পার্সেন্ট? 60%। 60%। এটা 142 on Dhaka Sylhet highway 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit? আচ্ছা, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন। মানে ছোট কোশ্চেনের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন আছে না, সেই টাইপের কোশ্চেন এটা। এবং এটা যদি আইবিএ কোশ্চেন করে ভবিষ্যতে হয়তো আরো দিবে, মনে রাখেন। তো দেখেন বলা হচ্ছে কি যে ঢাকা চিটাগং হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়েতে 5% ড্রাইভার্স আর ফাইন্ড ফর এক্সিডিং দ্য স্পিড লিমিট। স্পিড লিমিট মানে একটা লিমিট থাকে স্পিডের জন্য, যে এত স্পিডে তুমি যেতে পারবা বিভিন্ন জায়গায়, এরকম আপনারা জানেন নিশ্চয়ই, তাই না? তো 5% ড্রাইভারদেরকে ফাইন করা হচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে? যত ড্রাইভার আছে তাদের 5%-কে ফাইন করা হচ্ছে। এরপরে খেয়াল, এটাই হচ্ছে খেয়াল করার, যে হাওয়েভার 80% অফ দ্য ড্রাইভার্স হু এক্সিড দ্য স্পিড লিমিট আর নট ফাইন্ড। মানে স্পিড লিমিট ক্রস করে যাচ্ছে, এরকম 80%-কে ফাইন করা হয় না। 80%-কে যদি ফাইন না করা হয়, হ্যালো শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। 80% তাদেরকে ফাইন করা হয় না, তাহলে ফাইন করা হচ্ছে কয়জনকে বলেন তো? 20% কে, যারা স্পিড ক্রস করতেছে। এই পয়েন্টটা হচ্ছে খেয়াল করার, যে 20% যারা স্পিড ক্রস করতেছে, লিমিট ক্রস করতেছে, তাদের মধ্যে 20%-কে ফাইন করা হয়। আর এই যারা লিমিট ক্রস করছে তাদের 20%-টা টোটাল ড্রাইভারদের কত? 5%। এখন আমাদের বের করতে বলা হচ্ছে যে হোয়াট পার্সেন্টেজ অফ ড্রাইভার্স, মানে টোটাল ড্রাইভারদের কত পার্সেন্ট এক্সিড দ্য স্পিড লিমিট এক্সিড করে যাচ্ছে। কথা বলছি? তার মানে কিভাবে আমরা একটা রিলেশন তৈরি করবো আর কি, কোনটার সাথে কোনটা করব? 20% অফ ড্রাইভার্স, কোন ড্রাইভার এটা? এক্সিডিং লিমিট, শুধু লিমিট লিখি আমি, এক্সিডিং লিমিট ইকুয়াল টু এই 20% যারা লিমিট এক্সিড করে, তারা টোটাল ড্রাইভারদের কত পার্সেন্ট?
5% না টোটাল ড্রাইভার্স। তাহলে জানতে চাইছে কিন্তু হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ড্রাইভার্স অফ দ্য হাইওয়ে এক্সিড দ্য লিমিট, যারা এক্সিড করে লিমিট এক্সিড করে তারা টোটাল ড্রাইভার কত পার্সেন্ট, অর্থাৎ কি 100% অফ দ্য ড্রাইভার্স কিসের, যারা এক্সিড লিমিট মানে লিমিট এক্সিড করে তারা টোটাল ড্রাইভারের কত পার্সেন্ট, তো কত হওয়া উচিত এই জিনিসটা বুঝা আর কি। ম্যাথ কিন্তু খুব ছোট, ঠিক আছে। তো দেখেন 20 থেকে 100 কয় গুণ হয়েছে, 5 গুণ না, তাহলে এখানেও কি হয়ে যাবে 5 গুণ 5 গুণ, তার মানে 5 × 5 25% অফ দ্য টোটাল ড্রাইভার, অর্থাৎ যারা লিমিট এক্সিড করে তারা আসলে এখানে টোটাল ড্রাইভারের 25% আর কি। সো অ্যান্সার ইজ ডি। দেখেন তো কারো কনফিউশন আছে কিনা, মনে হয় থাকার কথা না, কিন্তু কোশ্চেনটা আসলে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে প্যাস পুস লাগাই দিবে মানে চিন্তা করতে গেলে। দেখ আমি ওখানে লিখে দিয়েছি ওভাবেই করে, যা বলছি সেটাই বলা লেখা আছে, সেটা ভুলে গেলে খেয়াল করে নিন। Question 143. A tank that was 40% full of oil is emptied into a 20-gallon bucket. If the oil fills 35% of the bucket's volume, then what is the total capacity of the tank in gallons? এটাও একটা সুন্দর কোশ্চেন, জিম্যাটের কোশ্চেন এবং ইন্টারন্যাশনাল বুকগুলোতে প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটে সব জায়গায় পাবেন। তো সিম্পল কোশ্চেন যে একটা ট্যাঙ্ক যেটা 40% ফুল আছে, লেটস সে এটা ট্যাঙ্ক, এটা ট্যাঙ্ক, এটার 40% ফুল আছে, ঠিক আছে, এটা খালি করা হয়েছে, তার মানে একটা কোথায় 20 গ্যালন বাকেটে, আর একটা বাকেট এটা বাকেট। তো এখানের যে এটা কন্টেন্ট আছে সেটা এখানে খালি মানে ঢেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ট্যাঙ্কের 40% ফুল ছিল, কন্টেন্ট ছিল, এই কন্টেন্টটা এই বাকেটে দেওয়া হয়েছে, যে বাকেটের ক্যাপাসিটি কত 20 গ্যালন, 20 গ্যালনের একটা বাকেটে ঢেলে দেওয়া হয়েছে। এতে করে কি হয়েছে, ইফ দ্য ওয়েল ফিলস 35% অফ দ্য বাকেটস ভলিউম, এই 20 গ্যালন সাইজের বাকেটে দেওয়াতে এটা পূর্ণ হয় নাই, কতটুকু হয়েছে, এটা 35% পূর্ণ হয়েছে, এটা বলা হচ্ছে। তাহলে জানতে চাচ্ছে যে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, বুঝছেন, এই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত এটা বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে খুব সিম্পল, এখানে যেটা 35% কত এর, ডান পাশে বাকেটের 35% কতটুকু, 30 মানে এটা তো ক্যাপাসিটি তো 20 গ্যালন, তাহলে এই 20 গ্যালনের 35% না কত, সেটা 35% অফ 20 গ্যালন কত হয়, 7 গ্যালন। 7 গ্যালন। আপনারা উল্টে করতে পারেন না, আমরা যে 35% কে 35% অফ 20 গ্যালন যে কথা, 20% অফ 35 একই কথা, এটা আমরা জানি তাই না। তো 20 গ্যালন কিভাবে নিব, 10% হচ্ছে ডিসিমাল একবার বামে আসবে 3.5, আর 20 গ্যালন তার ডাবল 7 গ্যালন। তার মানে অ্যাকচুয়ালি ওই যে কন্টেন্টটা সেটার ওয়েট কত বা এটা কত আর কি, ভলিউমটা কত 7 গ্যালন, তাই না। তাহলে এই 7 গ্যালন যেটা, সেটা তো এখানেও 7 গ্যালন হিসেবে ছিল না, এখানেও 7 গ্যালন ছিল, এখন 7 গ্যালন দেওয়াতে এখানে 40% পূর্ণ ছিল, তাহলে এটার ক্যাপাসিটিটা কত, বুঝছেন কিভাবে আসবে, তাহলে 7 গ্যালনের সাথে কিভাবে কম্পেয়ার করবো জিনিসটাকে, 40% ইজ 7 গ্যালন, তাহলে এটার ফুল ক্যাপাসিটি মানে কি 100% কত, ঠিক আছে কি বলেন। তাহলে এটা একবারে করার জন্য আমি যদি লিখছি ওখানে, বাট একবারে যেটা করবেন যে 40% অফ দ্য ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক ইজ হোয়াট, এই হোয়াটটা হচ্ছে যে যেটা আমরা ওখানে ক্যালকুলেট করে আসছিলাম যে 35% অফ 20, যেটা ইকুয়াল টু 7 গ্যালন। তো 40% যদি 7 হয় 100% কত হবে, 40 এর সাথে 7 এর সম্পর্ক নাই, বাট 40 এর সাথে 100 এর কিছুটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, 2.5 টাইমস, তাহলে 7টাও 2.5 টাইমস হবে, কত হওয়া উচিত, 7 2 14, আর 7 এর অর্ধেক মানে 3.5, 14 আর 3.5 17.5 ইজ দ্য অ্যান্সার। ওকে, সিম্পল কোশ্চেন, কিন্তু সিম্পল। হ্যাঁ, এখন দেখেন আরেকটা পদ্ধতি, অনেক পদ্ধতি আছে অবশ্যই, আমরা আরেকটা পদ্ধতি আলোচনা করি, অতীতে করেছি অনেকবার। কোন একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা যায় বলেন তো, কোন মেথডটা অ্যাপ্লাই করা যায় আমাদের জানার মধ্যে, আরপিসি দিয়ে করা যাবে। হ্যাঁ স্যার রেশিও,
রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি। কেন? কারণ এখানে মানে কন্টেন্টটা তো দুই জায়গাতেই সেম কন্টেন্টই এক জায়গায় 40% হয়েছে আর এক জায়গায় 35% হয়েছে, এটাই তো বলেন। কিন্তু ম্যাটেরিয়াল যেটা কন্টেন্ট যেটা অয়েল যতটুকু তেল যতটুকু ওটা তো একই পরিমাণটা একই আর কি। হ্যাঁ, এই জন্য যেহেতু কনস্ট্যান্ট আছে টোটাল ইয়েটা, এই জন্য আমরা এখানে রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি অ্যাপ্লাই করতে পারবো। তো সেটা কিভাবে? এখানে যদি আমি পার্সেন্টেজে ধরি তাহলে সেটা কত? ট্যাঙ্ক ইস টু বাকেটে, ট্যাঙ্কে কত 40% ইস টু বাকেটে কত সেটা 35%। সো সিম্পলিফাই করলে 8:7, তাই না? 8:7, তাহলে কোয়ান্টিটি কি হয়ে যাবে? উল্টে যাবে না? 7:8, 7:8। তো এখন এই 8 যেটা পরেরটাতে আর কি বাকেটে, সেটা কিন্তু 20 গ্যালন বলা হচ্ছে। 8 যদি 20 গ্যালনকে নির্দেশ করে তাহলে 7 কত সেটাই আর কি, বুঝছেন? তা আবারও 8:20 হয়েছে, এখানেও আড়াই টাইমস, তাহলে 7:20 মানে আড়াই টাইমস হয়ে 17.5 হবে আর কি। $144. In a maternity center, 5% of all the childbirth cases result in twins. What is the approximate percentage of twins out of total children born? অর্থাৎ যতগুলা চাইল্ড বার্থ হয় তার 5% টুইন হয়, মানে টুইন তো বুঝি নাকি, জোড়া জোড়া হয় আর কি। হ্যাঁ, এখন জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ টুইন্স আউট অফ টোটাল চিলড্রেন বর্ন। টোটাল যত চিলড্রেন জন্মায় তাদের কত পার্সেন্ট, অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট টুইন হয়, কত হবে? গল্পটা বুঝছেন পয়েন্টটা? যে যত চাইল্ড বার্থ হয় তার মধ্যে টুইন হয় 5%। আবার এটাই এখন জানতে চাচ্ছে যে তাহলে টুইন টোটাল চাইল্ড বার্থের মানে যত চিলড্রেন জন্মায়, শিশু জন্মায়, তাদের মধ্যে কত পার্সেন্ট টুইন? সেমই তো কথা বলছে, এটাও টোটাল এটাও টোটাল। সেমই বলছে, হ্যাঁ সেমই বলছি, কিন্তু একটু ভেজাল আছে। হ্যাঁ, অনেকে মনে করে থাকতে পারে যে সেম মানে 5%, তা না। কেন না একটু খেয়াল করেন। এখানে হচ্ছে যে চাইল্ড বার্থ মানে যতগুলা কেস হয়, কেস মনে করেন 100টা চাইল্ড কেস হয়েছে বার্থের, তাহলে 100টার মধ্যে টুইন হয়েছে কয়টায়? 5টায়। ঠিক আছে, 100টা কেসে টুইন হয়েছে 5টা। এখন 5টা টুইন হওয়া মানে কি, এখানে শিশু কয়টা আসলে, মানে কেসে না 5টা, শিশু কয়টা? কথা বুঝছেন? 10 জন, রাইট, এই জায়গাটাই প্যাচটা। হ্যাঁ, মানে এটা কেস কিন্তু মানে বার্থ কেস, জন্মের ঘটনা। তো 100টা জন্মের ঘটনার মধ্যে টুইন 5% ঘটনায় টুইন আসছে, তো 5% ঘটনায় টুইন হবে কয়জন? 10 জন। তাহলে মোট চাইল্ড কত হয়েছে? আর বাকি বাকি 95% মানে সিঙ্গেল, বাকি 95 জন সিঙ্গেল। কি বোঝা গেল? তাহলে টোটাল কতজন বলেন? সিঙ্গেল 95 প্লাস 10, 105 জন। এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই যে 105 জন যে হলো জন্মাইলো, ওদের মধ্যে 10 জন টুইন হলো, এটা কত পার্সেন্ট? কথা বলছেন? রেকর্ড পার্সেন্টেজ হচ্ছে 10/105। সো এটা কত পার্সেন্ট ইন্টু 100? তো এটা ভেরি ক্লোজ টু ইয়ে হবে, কি বলা যায়, 105 আর 10। আচ্ছা, তো এটা তো কত হবে? 10। দেখেন খেয়াল করে, আবার আমরা অ্যান্সার কিভাবে নিব। ধরেন যদি এটা 105 না হয়ে 100 হতো, নিচে 105 না হয়ে 100 হতো, তাহলে কত পার্সেন্ট বলতাম? 10%। 10% বলতাম। বাট এটা নিচে বেড়ে গেছে, নিচে যদি বেড়ে যায় তার মানে কি উপরে মানে ভ্যালুটা আসলে কমে যায় না? কমে যায়, তার মানে 10% কম হবে। এবার তাহলে অ্যান্সার বলেন কোনটা হবে? অপশনে যদি তাকায় 9.5%। 9.5%। মানে এটা ক্যালকুলেশন না করে আপনি এইভাবে আন্দাজ করুন, কারণ কি এগুলো যখন এরকম জটিল হয়ে যায়, কাটাকাটি করে গুণ করে এরপরে ভাগ করে অ্যান্সার আসতে হবে, এরকম সিচুয়েশন যদি হয়, তখন আপনি ওই যে এইসব মানে মেকানিজম আর কি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, 9.5% হবে অ্যাপ্রক্সিমেটলি। Next one, the population of a village is 9,000.
if the annual birth rate is 12.5% and the annual death rate is 2.5%, calculate the population after 3 years. তো এই মুহূর্তে মানে কোন একটা টাইম পিরিয়ডে 9,000 ছিল পপুলেশন, প্রতি বছর বার্থ রেট যেটা সেটা 12.5%, অর্থাৎ জন্মের হার 12.5%, এবং মৃত্যুর হার হচ্ছে 2.5%। এখন 3 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে কি করতে হবে? জন্মহার যদি 12.5% হয় এবং মৃত্যু হার যদি 2.5% হয়, তাহলে গ্রোথ হয় কতজন, বাড়ে কতজন? গ্রোথ রেট 10%, না? 12.5% মাইনাস 2.5%, দ্যাট মিনস 10%। অর্থাৎ প্রতি বছর তাহলে এফেক্টিভলি 100-তে 10 জন করে বাড়ে। তো এভাবে 9,000 জনে 3 বছর পরে কত হবে, বেড়ে কত হবে, এটাই জানতে চাওয়া হয়েছে। অনেক পদ্ধতি আছে, এগুলো আমরা যখন ওই যে ইয়েতে করবো, এগুলো মূলত আসলে ইয়ার কোশ্চেন, সিএতে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এগুলো পাবো, ওখানে ডিটেলস আরো আলোচনা পাবো। আপাতত শুধু 2টা টাইপ এখানে দেখে রাখি, মানে ওখানে আমরা 3-4 রকমের করবো, বাট এখানে শুধু 2টা বেসিক নিয়ম দেখে রাখি, ওখানেও করবো এগুলা। 1 নম্বর হচ্ছে যে আমার যে 9,000, তাহলে আফটার ফার্স্ট ইয়ার 10% ইনক্রিজ হবে, তাহলে 10% বেড়ে 9,000 10% কত? ডেসিমাল একবার বামে যায়, কত হয়? 900। তাহলে যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই জন্য 900 বাড়বে, বেড়ে কত হবে 1 বছর পরে? 9,900। এটা হচ্ছে একদম সিম্পল পদ্ধতি। এখন এই 9,900 1 বছর পরে হলো, এগেইন আবার আফটার সেকেন্ড ইয়ার এই ভ্যালুটা এটা আবার 10% বাড়বে, তাহলে 9,900 10% কত? ডেসিমাল একবার বামে আসলে ইজি মেন্টালি করা যায় আর কি। কত? 990। তাহলে এই 990 এখন বাড়বে কার সাথে? 9,900-র সাথে। তো বেড়ে কত হচ্ছে? কত হচ্ছে? 10,000 890 কিনা? এত হচ্ছে বলেন? দ্রুত ইয়ে করবেন, মেন্টালি করে ফেলবেন আর কি। হচ্ছে 10,890? কথা বলে না কেউ? হচ্ছে স্যার। হচ্ছে। এখন এটা 2 বছর পরে 10,890 হবে, বাট আমাদের 3 বছর পরে বের করতে হবে। তার মানে কি আরেকটা টাইম পিরিয়ড কি হবে? এগেইন 10% বাড়বে। 10% 10,890 কত হওয়া উচিত? 1,890। 1,890 না, 1,089, মানে জাস্ট ডেসিমাল একবার বামে আসবে, 1089। তাহলে এইটা আমার এখন যোগ হবে কার সাথে? এই ভ্যালুর সাথে। তো এইটুকুই কাজ। এখন যেহেতু অপশন আছে, আপনি অপশনের হেল্প নিয়ে দ্রুত করে ফেলতে পারেন, অর্থাৎ শুধু ইউনিট ডিজিটে চিন্তা করে আর কি, এই দুইটা যোগ করে যেটা আসবে আর কি। ইউনিট ডিজিটে কত আসতেছে? 9। অপশনে 9 কয়টা আছে? 2টা আছে। তাহলে সেকেন্ড ডিজিটেও দেখেন, সেকেন্ড ডিজিটে এখানে 8 আর এখানে 9, কত হওয়া উচিত? 8 আর 9 যোগ করলে 7 আসা উচিত। তাহলে অ্যান্সার এবার কি কনফার্ম? কোনটা অ্যান্সার? জি স্যার, বি স্যার। এইভাবে ইয়ে করবেন, টাইম সেভ করবেন আর কি। সব পুরা জিনিস যোগ করে আমাকে কেন দেখতে হবে, আমার টাইম সেভ করতে হবে। ঠিক আছে, বাকিটা মিলবে, অবশ্যই মিলবে, এটা দেখা দরকার নাই। আর যদি সময় থাকে করবেন। এটাগুলো মেথড 1 বেসিক নিয়ম। এরপর আরেকটা নিয়ম আমরা দেখে রাখি, সেটা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে হচ্ছে যে 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু কত হয় ফ্র্যাকশনে? 11/10। 11/10। পার্সেন্টেজে 110%। এটা তো আমরা করে আসছি। 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 110% হয়, এটা হলো পার্সেন্টেজে। আর ফ্র্যাকশনে সেটা কত হয় সেটাও আমরা করেছি অনেক কোশ্চেনেই। সেটা হচ্ছে যে 10% মানে হচ্ছে যে 1/10, তাহলে 10-এ 1 বেড়ে একটা ভ্যালু 11/10 টাইমস হয়। তাহলে প্রথম বছরে যখন 9,000 ছিল, সেখান থেকে 1 বছর পরে এই ভ্যালুটা 11/10 টাইমস হয়ে যাবে। এন্ড এগেইন আফটার সেকেন্ড ইয়ার এখানে যা কিছু ভ্যালু আসুক এটা বের করবো না। এই কাজটা আসলে আমরা এখানে ভেঙে ভেঙে করছি, এই যে প্রথম বছর পরে এইটা, মানে আপনি যদি এই ক্যালকুলেশন করেন এই ভ্যালুটা আসবে। এরপর সেকেন্ড ইয়ারে ইনটু আবার এগেইন 11/10 টাইমস হবে। অর্থাৎ আমরা যদি এখানে আবার ক্যালকুলেশন করি তখন এই ভ্যালুটা আসতো, বুঝছেন? বারবার এই ক্যালকুলেশন না করে মাল্টিপ্লাই ফ্যাক্টর এটা আমাকে সেভ করে যে একবারে অ্যান্সারটা বের করবো। এন্ড আফটার থার্ড ইয়ার এগেইন এটা 11/10 টাইমস হবে। সো এখন ফাইনালি কত, এটা একবারেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মাল্টিপ্লাই ফ্যাক্টরের ইয়ে আর কি, পাওয়ার। তো কত হবে দেখেন, 3টা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সিম্পলি 11 ইন্টু 11 ইন্টু 11, 11 এর কিউব, এটা আমরা ভবিষ্যতে শিখবো। আপাতত মনে রাখেন যে 11 এর কিউব কত, অনেকেই জানেন কত? 1331। এখন কিভাবে মনে রাখবো সেগুলো আমরা ওই কম্পাউন্ড ইন্টারেস্টের সময় দেখবো আর কি। তো 1331, সো এখন 1331 ইন্টু 9 আর কি, এটা দরকার আমাদের, ইন্টু 9।
তো শুধু লাস্ট ডিজিট গুলো আপনি যদি, যেহেতু অপশন আছে হাতে, সুযোগ আছে, সেই জন্য আমরা লাস্ট ডিজিট গুলো দেখতে পারি। 9 × 1 is 9, তারপরে 9 × 3 27 এর 7, এন্ড দেন চাইলে বাকিগুলো আপনি বসাই নিতে পারেন। ঠিক আছে, যেহেতু 79 অপশন একটাতে আছে লাস্ট 2 ডিজিট, সো এটাই হবে आंसर। তো এই দুইটা পদ্ধতি আমরা দেখলাম, এর বাইরে আরো পদ্ধতি আসবে, সেগুলো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে দেখবো। এখানে আর দরকার নেই, কারণ এখানে আর এই টাইপের কোশ্চেন এইভাবে নাই আর কি। যদি থাকেও তাহলে আমরা এই দুই রুলেই করে ফেলবো। দুইটা যে রুল দেখলাম এই দুই রুলের মধ্যেই করে নেব। একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুইটির মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? তাহলে টোটাল রান করলো 98, এর মধ্যে 4টা বাউন্ডারি 6টা ছক্কা আছে। তো এই বাউন্ডারি আর ছক্কা মিলে মোট কত রান হলো বলেন তো? So 52, এখানে 4 4 16, আর এখানে 6টা ছক্কায় কত? 36, 36। তাহলে মোট রান করলো কত? মানে এই 52 4 আর 6 মিলে, 4টা মানে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মিলে 52 রান করলো। আর বাকি রান দৌড়ে নিছে, এখানে যদি বলা নাই মানে কোশ্চেনে যে তার অন্য কোনো ইনফরমেশন নেই, তার মানে বাকি রানটা সে দৌড়ে মানে উইকেটের মধ্যে দৌড়িয়ে নিয়েছে। তাহলে সেই রানটা কত? 98 46, 46 রান। তাহলে এই যে দৌড়ে রান নিল 46, সেটা তার টোটাল রান 98 এর কত শতাংশ জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ 46 ইজ হোয়াট পার্সেন্ট অফ 98, তাই না? তো কত হবে? 46/98 যদি আমরা ম্যাথমেটিক্যালি করি তাহলে ইনটু 100 হতো, তাই না? বিষয়টা এটাই তো নাকি চাচ্ছি? ওকে, তাহলে এখন খেয়াল করে দেখেন 46 আর 98 কাটাকাটি যায় না। যদি কাটাকাটি না যায় তাহলে ক আর খ কে অ্যান্সার হবে? বাই এনি চান্স ক খ অ্যান্সার হবে? হবে না, কারণ যেহেতু কাটাকাটি যায় না, এটা ফ্র্যাকশন আসবে, বোঝাই যাচ্ছে। তাহলে গ আর ঘয়ের মধ্যে আছে। আমরা একটা কাজ করতে পারি, গ আর ঘয় দেখেন ডিনোমিনেটর 49, দুইটাই 49। যদি একটা থাকতো তাহলে ডাইরেক্ট অ্যান্সার করে ফেলতে পারতাম, দুইটাই 49। এখানে কত আসে কাটাকাটি করলে, সিম্পলিফাই করলে? 23/49 না? একই কথা তো নাকি? মানে পুরো জিনিসটা যদি আমি বের করতে চাই এখন, তাহলে কিভাবে করব? 49 দ্বারা ডিভাইড করব কাকে? 2300 কে। এইটা না বলেন? পুরো প্রসেসটা যদি কাজটা করতে চাই এইভাবে করতে হতো, বাট আমরা এত সময় নষ্ট করবো না, যেহেতু আমার হাতে অপশন আছে। অপশন আছে তার মানে হচ্ছে যে আমরা দেখি, খেয়াল করে দেখেন, এটা তো আসলে 2300 আসতে গেলে দেখেন তো, আমরা তো এই যে মিক্স ফ্র্যাকশন, যেটা মিক্স ফ্র্যাকশনকে কি করি, এটার সাথে এটা গুণ করি আর এটা যোগ করি, তাই না? বলেন, এখানে এটা যোগ করি আর এখানে গুণ করি কিনা, সবাই তো জানি না? যেমন 4 হোল 1/5, তো কি করি, এই 5 × 4 20 আর যোগ 1 করি, তাহলে 21/5, এটা তো সবাই জানে। এখানেও তাই, যদি খেয়াল করেন যে কোন জায়গায় আমার এই 2300 জন্য 0 আসতেছে আর কি, কোন জায়গায়, তো দেখেন গতে আসে কিনা, জাস্ট ইউনিট ডিজিটটা শুধু দেখবেন আর কি। এই যে 9 × 7 কত? 63, 63 যোগ এইখানের 46 এর 6 কত? বুঝতে পারছেন পয়েন্টটা কি করতে চাচ্ছি? শুধু ইউনিট ডিজিটটা দেখবেন, পুরো গুণটা দরকার নাই। তো কত আসে ইউনিট ডিজিটে? 2 আসে স্যার। 2 না 3? 7 নং 63 আর 6। 3 আর 6 9, 9 আসে। এটা তো যোগ হয়, পরের অংশটা তো যোগ হয়, এটা তো গুণ হয় না। 7 নং 63 এটা গুণ হয়, আর পরের অংশটা ওইটা উপরেটা তো যোগ হয়। তো 63 3, 3 আর 6 9 হয়। বাট আমাদের দরকার এখানে এই যে 2300 জন্য 0 দরকার। এই যে 0 বা এখানে তাকালে 0, তার মানে এটা আনসার হবে না, ক্লিয়ারলি এটা আনসার হবে। তারপরে কনফার্ম হওয়ার জন্য দেখেন কেন, এই দেখেন 9 × 6 কত? 54, 4, 4 যোগ এই 6 কত? 10, তাহলে 0 আসে? আমাদের দরকার হচ্ছে 0, অর্থাৎ এটাকে গুণ করলে আপনি 2300 পাবেন। ওইদিকে 2300 কে 49 দিয়ে ভাগ না করে আমি উল্টো দিক থেকে এটা গুণ করতেছি, বাট পুরো গুণ করা দরকার নাই, শুধু ইউনিট ডিজিটটা গুণ করে আমি বুঝতে পারছি যে এখানে 0 আসতেছে, অর্থাৎ এটাই হবে आंसर। নেক্সট ওয়ান, কোন একটি স্থানে যেতে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 2:1। ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত হবে কত? এটা আমরা করে আসছি ইয়াতে, রেশিও চ্যাপ্টারে। তারপর আবার দেখেন কোনটা আগে, বাস আর ট্রেন।
তাহলে বাস আর ট্রেন এই মুহূর্তে কত আছে 2 এবং 1। তো কোনটা বেড়েছে কত? বাস বেড়েছে 10%। 10% বৃদ্ধি পেয়ে একটা ভ্যালু কত হয়? 11 110%। by 10. হ্যাঁ 11-10ও করতে পারেন বা 110ই রাখলাম আমি, যেহেতু ইন্টিজারে করবো। আবার ট্রেন হচ্ছে 20% বেড়েছে, 20% বেড়ে কত পার্সেন্ট হবে? 120. 120%। যেহেতু আমরা রেশিওতে নিচ্ছি এই জন্য আর কি ফ্র্যাকশনে গেলাম না, এইভাবে রাখলাম। তো এখন এটা রেশিওটা কত? তো দেখেন হয়েই তো আছে, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এখানে 6। অ্যান্সার কত? 11:6। অপশন 6। এটা এই কোশ্চেনটা আমরা করেছি রেশিও চ্যাপ্টারে। $148. In a market survey, 20% respondents opted for product A, whereas 60% opted for product B. The remaining individuals were not certain if the difference in number between those who opted for product B and those who were uncertain was 720. How many individuals were covered in the survey? So এখানে product A is to product B is to বাকিরা uncertain. যদি আমি রেশিওতে নেই, কত পার্সেন্ট প্রোডাক্ট এ পছন্দ করলো? 20%। বি কত পার্সেন্ট করলো? 60%। তাহলে আনসার্টেন কত পার্সেন্ট? 20%. 20%. এখানে 80 হয়ে গেল, তাহলে আর 20%। এখন এই কাজটা আমরা এই পার্সেন্টেজ যেটা লিখলাম সেটা দিয়েও করতে পারি, অথবা রেশিওতে ছোট করেও করতে পারেন আপনার ইচ্ছা। যদি আমি রেশিওতে ছোট করি কত হবে? এই 20-60-20 কে রেশিওতে ছোট করলে কত? 131. 1-3। ঠিক আছে, এখন বলছে তার নেক্সট যে ইনফরমেশন, ইফ দ্য ডিফারেন্স ইন নাম্বার বিটুইন দোজ হু অপটেড ফর প্রোডাক্ট বি এন্ড দোজ হু আর আনসার্টেন, বি এবং আনসার্টেন এর ডিফারেন্সটা হচ্ছে 720, তাহলে টোটাল কতজন? তা আমাদের এখানে যদি রেশিওটা হিসাব করি তাহলে কত ডিফারেন্সটা? বি এবং আনসার্টেন এর ডিফারেন্সটা কত? 2 sir. তাহলে এই 2 ইউনিটটাই 720 না? আর টোটাল সার্ভে ইন্ডিভিজুয়াল কতজন? তো রেশিওতে টোটাল কতজন? 5 sir. 5। যেহেতু এই যে 1 + 3 + 1 5, তো 2 ইউনিট যদি 720 হয় 360 গুণ, সো 5 ইউনিট কত হবে? তো 5 × 360, 5 × 36 180, তাহলে 1800 হবে। ঠিক আছে কি? 1800 অপশন বিতে আছে। অথবা এটা যেহেতু একেবারে সিম্পল একটা পার্সেন্টেজ ছিল, আমরা ওখানে পার্সেন্টেজ থেকেও কম্পেয়ার করতে পারতাম। কিভাবে? এই যে বি এবং আনসার্টেনের মধ্যে কত পার্সেন্টের গ্যাপ? 20%। না 60 আর 20 তো কত? 40%। 40%। তাহলে 40% এর ভ্যালুটা হচ্ছে 720, আর টোটাল তখন কত পার্সেন্ট? 100% কত? তো এটাও করতে পারেন। 40 720 4 18 72, হ্যাঁ, তার মানে 18 গুণ, তাহলে 100টা 18 গুণ হয়ে কত হবে? 1800 হবে। দুটো দেখলাম, যখন আপনার কাছে ফিগার এই পার্সেন্টেজ ফিগার গুলো ছোট থাকে, কোনো ঝামেলা থাকে না, তখন পার্সেন্টেজে করে ফেলা ভালো। যদি পার্সেন্টেজ ঝামেলাপূর্ণ হয় তখন রেশিওতে যেতে হবে, যেটা আমরা ওই আগের ইয়েতে করলাম। মিস্টার রেজাক তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? ওকে, মৌখিক কোশ্চেন। দেখেন, স্ত্রীকে 12%, ছেলেকে 58% দেওয়ার পরে অবশিষ্ট কত রইল? আর 12 আর 58 মিলে কত? 70। তাহলে অবশিষ্ট কত রইল? 30%. 30। তাহলে এই 30%টাই কি 72, মানে আপনি শুধু 72ই দেখেন, আর দেখার দরকার নাই। 30% মানে 3 আর কি, 3 72 হয়েছে, তাহলে 100 কত হবে? 3 72 হয়েছে কয় গুণ? 24 টাইমস। 24 টাইমস। তাহলে 100টাও 24 টাইমস হবে। তার মানে কি 24 থাকবে অ্যান্সার ইয়েতে, মানে জিরো যে কটাই হোক 24 থাকবে কিনা। এখন দেখেন অপশনের দিকে তাকে আপনার অ্যান্সার কি হওয়া উচিত? কোনো ক্যালকুলেশন লাগবে? কোনো ক্যালকুলেশন লাগবে না, কারণ আপনার তো দরকার নেই শূন্য গণার, কয়টা শূন্য কয়টা কি, কারণ 24 হলো তার কিছুই নাই।
ঠিক আছে না? আর যদি পুরোটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে 30% হচ্ছে 7,20,000, দেন 100%, মোট সম্পদ 100% কত, সেটা আপনি সময় থাকলে এগুলো করেন, বাট আমি মনে করি না এগুলো করা উচিত। এই 3 এখানে 72, 3 24 72, তাহলে এখানে যেহেতু এক ও 24 গুণ হয়, শুধু প্রথম ফিগার গুলো আর কি 24, এরপরে শূন্য যে কটা থাকার থাকবে, ঠিক আছে না? এই জন্য নেক্সট ওয়ান, রহিম তার বেতনের 1/5 অংশ খরচ করে। আচ্ছা, এখানে আরেকটা খেয়াল করেন, ইনকেস যদি এখানে তো 24 একটাই আছে, এই জন্য আমরা অ্যান্সার করলাম। এখন যদি 24 আরো থাকতো এবং শূন্য কম বেশি থাকতো, তখন আমি পুরো হিসাবটা করতাম, তাই না? ধরেন এখানে 24 দিয়ে এখানে কয়টা, 5টা শূন্য, আরেকটাতে দিল 24 দিয়ে 4টা শূন্য, তখন আমি এখানে দেখতাম যে কয়টা শূন্যর কি আসে বিষয় আর কি, কারণ 24 হলো আরো ফিগার আছে এই জন্য। তো এই জন্য এখানে যেহেতু 24 একটা ফিগারের জন্য আর অন্য কিছু দেখা প্রয়োজনই নাই মোটেই। ওকে, নেক্সট, রহিম তার বেতনের টাকার 1/5 অংশ খরচ করে একটি শার্ট এবং 500 টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের 60% টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল? তো এখানেও আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, যদিও একটা পার্সেন্টেজ আর একটা ফ্র্যাকশনে দিয়েছে, কিন্তু আমরা পার্সেন্টেজ হিসেব করে ফেলতে পারি। 1/5 এটা পার্সেন্টেজে কত? 20%. তাহলে শার্টের জন্য সে 20% খরচ করেছে, আর এই যে লাস্টে তার কাছে আরো 60% রয়ে গেল, তাহলে বলেন প্যান্টের জন্য কত টাকা খরচ করলো, কত পার্সেন্ট আর কি, কত টাকা না, 20%. 20% না, কারণ এখানে 60%, এখানে 20%, 80%, আর বাকি 20% সে এই প্যান্টের জন্য খরচ করলো। এখন এই 20% যেটা, সেটাই তো 500 টাকা, তাই না? তাহলে টোটাল বেতন কত, 100% কত হওয়া উচিত? 2,500. 2,500, হ্যাঁ, কারণ এই 20% হচ্ছে 500, আর 100% 20-এর 5 গুণ, তাহলে 500-কে 5 গুণ করলে 2500 ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ ক। ওয়ান যদি কেউ ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন, তাহলে তিনি মোট বিলের থেকে 4% ছাড় পান। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল কত? তার একটা দিয়েছে পার্সেন্টেজ আর একটা টাকায়, পার্সেন্টেজের সাথে টাকার সম্পর্ক যদি করি, এই 13 টাকা কত পার্সেন্ট? 4%. এটাই তো, এই ছাড়ের 4% যেটা, সেটাই সরাসরি, তার মানে বিলের 4% যেটা, সেটা হচ্ছে 13 টাকা, তাহলে বিল কত পার্সেন্ট? 100%, এটা কত, ঠিক আছে না? তো এটা ক্যালকুলেশন ইজি, 4 থেকে 100 কয় গুণ, কয় গুণ? 25 গুণ। তাহলে 13 25 গুণ হয়ে যাবে। 13 25 গুণ হলে কিভাবে কত হবে? 25 10 বার আর 3 বার, 10 বার নিলে 250, 3 বার নিলে 75, 250 আর 75 কত? 325 হয় কিনা? 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? তো যদি মুখোমুখি করতে চান, আচ্ছা আগে সিম্পল কোশ্চেন, বেসিক নেমে দেখি বিষয়টা কিরকম। আমার টোটাল টাকা হচ্ছে 350, এখন এখানে আমি 1 কেজি, এটা 1 কেজির দাম, তাহলে 3 কেজির দাম কত, ইন্টু 3, এত টাকা, যত টাকায় হোক ওই টাকার 4% ভ্যাট দিতে হচ্ছে। তাহলে এখানে যে টাকাটা আসবে, একবারে আমি করতে চাচ্ছি আর কি, এটা ইন্টু 4%, এই টাকাটারই 4%, তো 4% মানে কি 4/100। তো আপনি চাইলে এভাবে আনতে পারেন আর কি, ঠিক আছে? আর আমরা মেন্টালি যেভাবে চিন্তা করতে পারি সেটা হচ্ছে কি, দেখেন 1 কেজিতে যদি শতকরা 4 টাকা হার মানে শতকরা 4, ঠিক আছে, হার মানে 100-তে 4% আর কি। তাহলে 1 কেজিতে যদি 4% দেয়, 3 কেজিতে কত পার্সেন্ট যাবে, কত যাবে 12%। পার্সেন্ট? 12%। তার মানে কি 350 টাকা 12% নিলেই হয়ে যাচ্ছে, বলেন? এখন আর 350 টাকা 3 গুণ করা লাগবে না, কারণ আমি 3 কেজির হিসাবে চলে গেছি, মানে 3 কেজিটাকে এখানে পার্সেন্টেজের সাথে নিয়ে নিছি আর কি, কথা বুঝছেন? তার মানে সিম্পলি 12% অফ 350, যেটা সেটাই। ওকে, কারো কোনো কনফিউশন আছে? মানে কেউ মনে করতে পারেন যে এখানে তো 350 হিসাব করতেছি, 3 কেজি কিনছে না, তাহলে 3 কেজি দিয়ে গুণ করবো না? না, আমি ওই 3টা তো এখানে নিয়ে গেছি, এই 4% আর 1 কেজির জন্য, তাহলে 3 কেজির জন্য 12%, তাহলে সোজা কথা আমাকে 12% দিতে হবে এখন 350 টাকার উপর, এটাই।
ওকে, তো কিভাবে আসবে? 350-এর 10% কত? 35, 35। আর 1% কত? 3.5, 3.5। তাহলে যেহেতু 2% লাগবে আরো, তো 2% কত? 7। 7, তো 35 আর 7 কত? 42. 42 ইজ আনসার। মানে এটা হচ্ছে মৌখিক পদ্ধতি আর কি। আর এটা করলে, ক্যালকুলেশন করলে আপনি ওইটাই আসবে, দেখবেন। $153. Mr. X has sales টাকা 5 lakhs on which VAT is included. The amount of VAT is টাকা dash if the rate is 15%. তার মানে হচ্ছে যে সে 5 লাখ তার সেলস আছে, অন হুইচ ভ্যাট ইজ ইনক্লুডেড। তার মানে এই 5 লাখের মধ্যে কিন্তু ভ্যাটটা ইনক্লুডেড আছে, ঠিক আছে? আর ভ্যাটের যে হার সেটা হচ্ছে 15%। জানতে চাচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট, ভ্যাটের টাকাটা পরিমাণটা কত, কথা বলছি? তাহলে এখন একটা অ্যাবসলিউট ভ্যালু আছে 5 লাখ, আর একটা পার্সেন্টেজ আছে 15%। তা এখন আমরা এই 5 লাখ অ্যাবসলিউট ভ্যালু যেটা, সেটা পার্সেন্টেজে কত পার্সেন্ট বলেন? 115 115। ওনারা স্যার 115%। 100। সবাই ক্লিয়ার তো? বিকজ যেহেতু বলছে যে ভ্যাট ইজ ইনক্লুডেড এবং ভ্যাটটা 15%, তার মানে সেলস 100%, ভ্যাট 15%। তাহলে সেলস ইনক্লুডিং ভ্যাট হচ্ছে 115%, যেটা 5 লাখ। তাহলে বেসিক্যালি 115% ইজ টাকা 5 লাখ। দেন কি চাচ্ছি, কত পার্সেন্ট বের করবো? আমরা কি 100% বের করার দরকার আছে? 15 স্যার 15 বের করলে হবে। হ্যাঁ, 100% দরকার নাই, বিকজ শুধু যে ভ্যাট সেটা তো আমি জানি 15%, তাহলে সেটা বের করলে হয়। 100% বের করার দরকার নাই। সো 15% কত? 100% বের করলে কিভাবে করতে হতো? আবার 100% বের করে ওই টাকার আবার 15% বের করা লাগতো। তো দরকার কি, আমার হাতে 115% আছে, জানা আছে, তাহলে 15%টা কত আমি কম্পেয়ার করে করতে পারি, সিম্পলি ক্রস গুণ হয়ে যায়, তাই না? আচ্ছা, তো ক্রস গুণ করলে এখানে কাটাকাটি মানে কমন নাই আর কি, সম্পর্ক ডাইরেক্ট নাই। আচ্ছা, ডাইরেক্ট সম্পর্ক নাই, তাহলে 15 ইন্টু 5 লাখ ডিভাইডেড বাই 115 ক্রস গুণ হয়, হ্যাঁ জানি তো। এটা এটা গুণ হবে আর এটা নিচে চলে আসবে। এখন 15 আর 115 ডাইরেক্ট কাটা যাবে না, তার মানে এখানে একটু ঝামেলা আছে, মানে ক্যালকুলেশন ঝামেলা আর কি, অন্য কিছু না, ঠিক আছে? আচ্ছা দেখেন, কাটাকাটি করে আপনারা সিম্পলিফাই করে করতে পারবেন, বাট আমি অ্যাপ্রক্সিমেট এটা চিন্তা করতেছি। দেখেন অ্যান্সার তো অ্যাপ্রক্সিমেটই আসবে। এখানে যে উপরে 15 আছে, 15 এর কোন একটা মাল্টিপল এই 115 এর কাছাকাছি কত সেটা বলেন? 120। 8। তাহলে কত সেটা? 1/8, ঠিক আছে? দ্যাট মিনস যদি এটা 115 না হয়ে 120 হতো, তাহলে আমার কাটাতে যেত 8 দিয়ে। তো তখন সেটা 5 লাখ বাই 8, অর সিম্পলি 5/8 আর কি, লাখের হিসাবটা বাদ দিলাম, 5/8। এখন এই 5/8 এর পার্সেন্টেজ ভ্যালুটা আমরা জানি কত? 5/8 পার্সেন্টেজে কত? 62.5. 62.5। তার মানে এখানে 625 and 0 62,000 হতো আর কি, 62,500 এরকম হতো। এর অ্যান্সারটা হতো যদি এটা 115 না হয়ে 120 হতো। খেয়াল করছেন? 115 না 120 হতো। সিম্পলি আমি কি করলাম, আমি কিন্তু প্রচুর ক্যালকুলেশন করি নাই, যে 15 দিয়ে এখানে 8 বার যায়, তাহলে এটা হচ্ছে যে মানে 1/8। আর যেহেতু 5 লাখ আছে, তাহলে এটা 5/8। আর 5/8 হচ্ছে যে আমি জানি 60% আর কি হিসাবটা করব, এটা হচ্ছে 62.5%। তার মানে 625 ওয়ালা অ্যান্সার হবে, 625 ওয়ালা অ্যান্সার হতো। কিন্তু খেয়াল করেন, যেহেতু একটা 120 ছিল না, ছিল 115, মানেটা কি? মানে কি ডিনোমিনেটর কম হচ্ছে, যদি ডিনোমিনেটর কম হয় তাহলে ভ্যালু কি হয়, বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়বে। তার মানে এটা 62.5% না, আর একটু বেশি হবে, 62,500 না, আর একটু বেশি হবে। এবং সেটা চিন্তা করে অ্যান্সার কত হওয়া উচিত বলেন? এটা খুব বেশি যে হবে এমনও না, খুবই সামান্য। কোনটা?
বি বি স্যার। নাম্বার। বি হবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে এটা আনসার করা, বিকজ এটা আপনি কাটাকাটি করে দেখবেন একটা বিদঘুটে চেহারা হবে, মানে এটা অবশ্যই মানে অ্যাপ্রক্সিমেট আনসার আসবে, অ্যাকচুয়াল আনসার আসবে না, কারণ কি কাটাকাটি যাবে না তো। কিন্তু কাটাকাটি করলেন, এরপর আবার গুণ করতে হবে, আবার ভাগ করতে হবে, প্রচুর এনার্জি নষ্ট হবে কিন্তু। এই জন্য এইসব মানে আমরা অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্ট গুলো দিয়ে যেখানে এই ধরনের ঝামেলা পড়ে যাব, যদি সুযোগ থাকে ম্যাক্সিমাম সময় 80% ক্ষেত্রেই থাকবে, আর হয়তো 20% সময় থাকবে না, করতে হবে আর কি, আনফরচুনেটলি। ঠিক আছে, তাহলে 65217 আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। $154. If AB equal to CD and A is 25% greater than C, then by what percent is B less than D? খুবই চমৎকার একটা কোশ্চেন, চমৎকার কোশ্চেন। হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট আমরা আগে ডিসকাস করি, তারপরে এই কোশ্চেনে যাব। হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে, লেটস আমাকে বললো যে 4A ইকুয়াল টু 5B, এই সম্পর্কটা ঠিক এভাবে করে মানে শুধু এইটুকু থাকতে পারে, অথবা একটা ধরেন ওয়ার্ড প্রবলেম বড় একটা কোশ্চেনের মধ্যে ওই সম্পর্কটা এরকম হয়ে থাকতে পারে আর কি। ঠিক আছে, থাকার পরে ওই কোশ্চেনে আমাকে এখন 4 রকমের মানে রিকোয়ারমেন্ট থাকতে পারে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই যে সম্পর্কটা থেকে এখানে এ এবং বি, যদি আমি বলি যে এ ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দেন বি, এটা একটা কোশ্চেন হতে পারে। 2 নাম্বার হতে পারে বি ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দেন এ, এটা একটা কোশ্চেন হতে পারে। আবার হতে পারে যে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি and similarly b is what percent of a, এই 4 রকমের কোশ্চেন হয়ে থাকতে পারে। ঠিক আছে, এইটুকু সম্পর্ক থেকে এটা এখন মানে ব্রড কোশ্চেনও হয়ে থাকতে পারে, অথবা এইটুকু রিলেশনও থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে যে a is what percent more or less than b, নাম্বার 2 হচ্ছে যে b is what percent more or less than a, নাম্বার 3 হচ্ছে যে a is what percent of b and b is what percent of a। তো যেহেতু আমরা কোশ্চেন নাম্বার 1 আগে দেখি, যেহেতু বলা হচ্ছে যে এ ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস, তার মানে কি এ মোরও হতে পারে লেসও হতে পারে, এবং সেটা কত পার্সেন্ট, যদি মোর হয় কত পার্সেন্ট, লেস হলে কত পার্সেন্ট, এটা জানতে চাওয়া হচ্ছে। তো প্রথম আইডেন্টিফাই করি এ কি মোর না লেস, বলেন এই সম্পর্ক থেকে কি বলতে পারি এ মোর না লেস? এ মোর স্যার। মোর। এ মোর কিভাবে বুঝবো? অনেকভাবে বোঝার উপায় আছে, যে আমরা এই যে সম্পর্ক এখান থেকে রেশিওটা বের করে ফেলতে পারি, অথবা ফ্র্যাকশন বের করতে পারি। যদি রেশিও বের করি কত বলবো? 5:4 আমরা জানি যে ইনভার্স হয়ে যায় না, 5:4। অথবা আমরা ফ্র্যাকশনও রাখতে পারি, লেটস সে a বাই b কত হতো, 5/4 এটা করতে পারি। তো যেটা মাথায় আসে আপনি সেটা করেন, আমি রেশিওতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার কখনো কোনো ফ্র্যাকশনও মানে তাড়াতাড়ি হয়, যেটাই হোক হোয়াটএভার। সো এখন যদি রেশিওতে দেখি, তাহলে a হচ্ছে 5 whereas b হচ্ছে যে 4, তো কাজে a বেশি। আবার যদি ফ্র্যাকশনে দেখেন a5 b4, যেভাবে দেখেন একই কথা, তার মানে কি a বেশি, তাহলে a মানে পার্সেন্টেজের দিক থেকেও বেশি হবে। এখন ওই সেই বেশিটা কত পার্সেন্ট, এটা বের করতে বলা হয়েছে প্রথমত। তাহলে আসে আগে, তাহলে এ যে এখানে বেশি মানে 5 যে বেশি কার থেকে, 4 থেকে, তো কতটুকু বেশি? 25%। মানে আগে দেখি ভ্যালুতে কত, রেশিওতে আর কি, রেশিওতে কত বেশি, 1 বেশি। তো 1 কার সাপেক্ষে বেশি? এ বি এর সাপেক্ষে বেশি, বি বেস এখন, তাহলে বেসটা বি কত, 4, দ্যাট মিনস 1/4, মানে বি হচ্ছে যে 4, 4-এ এ 1 বেশি, তাহলে 4-এ 1 এটা কত পার্সেন্ট, 25%। তাহলে এই যে 4a ইকুয়াল টু 5b, এই সম্পর্ক থেকে তাহলে আমি বলতে পারি যে এ, আপনি খুব দ্রুত দুইটার পদ্ধতি ইয়েতে চলে যাবেন, হয় এখানে চলে যাবেন রেশিওতে অথবা ফ্র্যাকশনে, গিয়ে তারপরে কম্পেয়ার করে দেখবেন যে এ এখানে 1 ইউনিট বেশি কততে, বি এর সাপেক্ষে মানে 4-এ, এই জন্য 1/4 25%। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে 25% মোর। নাম্বার 2 হচ্ছে যে বি ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দেন এ,
যেহেতু অলরেডি আমরা জানলাম এ মোর, তাহলে বি নিশ্চয়ই লেস হবে। সো এগেইন এখন কত পার্সেন্ট লেস? সো বি এক কম, কততে এক কম? এখন আচ্ছা, 5-এ, কারণ আমি এখন এর সাপেক্ষে কম্পেয়ার করতেছি বি কে। তো এ তো 5, তার মানে 5-এ এক কম, তো 1/5 এটা কত পার্সেন্ট হয়? 20%. 20%। তার মানে এটার অ্যান্সার হচ্ছে যে তাহলে 20% লেস, বি ইজ 20% লেস দেন এ। নাম্বার 3 হচ্ছে যে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এ বি এর কত পার্সেন্ট? সেটা করার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখেন এই যে 5/4 হলো, মানে বি হচ্ছে যে 4 আর এ হচ্ছে যে 5, তার মানে 5/4 এর কত পার্সেন্ট? এটা তো জানি আমরা 5/4 এর কত পার্সেন্ট হয়, 1/4 হচ্ছে যে 25%, তাহলে 5/4 কত? 125. 125%. That means B is 125% of, sorry, A is 125% of B. This is one way. Another way আমরা এভাবেও চিন্তা করতে পারি, যেহেতু অলরেডি জানি, মানে যদি এটা জানা থাকে আর কি, যে অলরেডি আমি জানি যে A B থেকে 25% বেশি। তো যদি 25% বেশি হয় একটা ভ্যালু, তাহলে সেটা কত পার্সেন্ট হয়? 25% বেড়ে একটা ভ্যালু কত পার্সেন্ট হয়? 125% হয়। তাহলে যদি আমি জানি যে এ বি থেকে 25% মোর, তাহলে আমি সরাসরি বলতে পারি যে এ ইজ তাহলে 125% অফ বি। ঠিক আছে? আচ্ছা, এগেইন বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ? যেহেতু বি হচ্ছে 4 আর এ হচ্ছে 5, তাহলে এখন আমি বি কে কম্পেয়ার করব বেজ এ এর সাপেক্ষে। এখন বেজ হচ্ছে যে এ, অর্থাৎ 5, অর্থাৎ 4 5 এর কত পার্সেন্ট? তো 4/5 কত হয়? 80%. 80%। এভাবে আমরা করতে পারি। অর এগেইন এখান থেকে আমরা আনতে পারি, যদি আমি জানি যে বি এ থেকে 20% কম, 20% লেস, তো 20% লেস হয়ে একটা ভ্যালু কত হয়? 80% হয়। তো সরাসরি আমি ওটা যদি জানা থাকে আর কি, তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারি। তো এই টাইপের সম্পর্ক থেকে মোটামুটি এই যে আমরা এটা তৈরি করলাম, 4 রকমের কোশ্চেন মেক হয়ে থাকতে পারে এবং 4 রকমের অ্যান্সার আমরা দেখলাম। ঠিক আছে? এখন আসেন, এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্টস আর কি এটা। এন্ড সামনের ক্লাসে আরো গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলতে থাকবে। তো এখন এটা যদি জানেন, এখন এটা একদম ইজি। বলা হচ্ছে যে ইফ এ বি ইকুয়াল টু সিডি এন্ড এ ইজ 25% গ্রেটার দেন সি, তো এ যদি 25% গ্রেটার দেন সি হয়, তাহলে এ ইজ টু বি কত রেশিওতে কত বলতে পারি আমরা? So 5/4. 5:4. এ ইজ 25% গ্রেটার দেন সি। হ্যাঁ, কত বললেন? 5:4, 5/4. রাইট। তো এটা মেন্টালি কিভাবে করব? যারা নতুন দেখেন, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তার মানে 25% গ্রেটার মানে 4-এ 1 বেশি। তো 4-এ 1 বেশি হয়ে কত হয়? 5 হয়। তাই না? একটা ভ্যালু 4 হবে আর একটা 5 হবে। তাহলে এখন কে বেশি কে কম সেটা খুঁজে, তখন ওই যেটা বড় সেটাকে 5 আর যেটা ছোট সেটাকে 4 দিন। যেহেতু বলছে যে এ বেশি, গ্রেটার, তার মানে এ তাহলে 5 আর সি কত? সি তাহলে 4। এইটা ইনফরমেশন থেকে আমরা তাদের মানে ভ্যালু 5 এন্ড 4 ধরে নিলাম। এবারে আমাদের মূল সম্পর্কটা ছিল এ বি ইকুয়াল টু যদি সিডি হয়ে থাকে, তাহলে এ বি ইকুয়াল টু সিডি এর পরিবর্তে এখন এর ভ্যালু বসাই কত? কত? 5। 5. বি ইকুয়াল টু সি এর পরিবর্তে কত বসাবো? 4, sir. 4 ডি। তাহলে ঠিক একটু আগে যে ব্যাখ্যাটা করলাম সেরকম চেহারা হয়ে গেল না? এখন জানতে চাচ্ছে বাই হোয়াট পার্সেন্ট ইজ বি লেস দেন ডি, বি ডি এর চাইতে কত পার্সেন্ট কম। তো তার আগে আমরা কি করবো, এখান থেকে বি এবং ডি এর রেশিওটা দেখে নিব। কত? বি ইস টু ডি কত হবে? রিভার্স হয়ে যাবে, 4:5. 4:5। তার মানে বি যদি 4 হয়, ডি তাহলে 5 এবং বি তাহলে কম। কত ইউনিট কম? 1 ইউনিট কম। কততে? কার সাপেক্ষে বি কম? ডি এর সাপেক্ষে। তো কততে? ডি কত? 5। 5. ঠিক আছে? তাহলে বি 4, ডি 5, বি তাহলে 1 ইউনিট কম ডি এর সাপেক্ষে 5 এ। তাহলে 1/5 এটা কত পার্সেন্ট? এটি আমাদের রিকোয়ারমেন্ট। 1/5 কত পার্সেন্ট হয়? 20%। অপশন ইজ বি। ঠিক আছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। Yes, sir. শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটু স্লো হচ্ছে নেটটা মনে হচ্ছে আমার কাছে, এই জন্য কি জিজ্ঞেস করলাম, মানে বাফারিং হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, এটা ইজি। হ্যাঁ, এই কনসেপ্টটা জরুরি। দেখেন এখন আমরা এটা যখন জানলাম, দেখবেন এই টাইপের প্রচুর প্রচুর কোশ্চেন আছে, আমরা মুখোমুখি করতে পারবো।
155 দেখেন, if A's income is 25% less than that of B, then what percent is B's income more than that of A? অনেক এক্সামে এসছে এবং সেম কোশ্চেন আবার এখানে, ইনকাম অফ A is 25% less than B, what percent B's income would be more than A? একই কথা, ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, একই কথা, এটা বিবি অফিসার 2023 আসছে দেখেন। সো A এর ইনকামটা বি এর চাইতে 25% কম, তাহলে আমি যদি রেশিওতে লিখি A is to B, কত লিখবো বলেন? So 3/4 sir. 3/4। 3/4. হ্যাঁ, 3/4। সবাই অন্যরা কি বুঝতে পারছেন যারা নতুন দেখছেন? আপনি এভাবেও চিন্তা করতে পারেন, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25% কত ফ্র্যাকশন ভ্যালু? 1/4। 1/4. তাহলে যেহেতু লেস বলতেছে, তার মানে 4 এ 1 কম। তো 4 এ যদি 1 কম হয়, তাহলে আমি 4:3 বলতে পারি, মানে 4 আর 3। কিন্তু এখন 4 কে আর 3 কে সেটা কোশ্চেন করে বুঝতে হবে। যেহেতু বলছে যে ইনকাম অফ এ ইজ লেস, মানে এরটা কম, তাহলে এখানে 4 কে আর 3 কে, 4 হচ্ছে বি এর ইনকাম আর 3 হচ্ছে তখন এ এর ইনকাম। ঠিক আছে, আপনি এভাবে চিন্তা করতে পারেন, অথবা আগে থেকেই এ ইস টু বি সাজায় নিয়ে বলতে পারেন, যেহেতু এ কম, তাহলে 25% মানে 1/4, 4 এ 1 কম যদি হয়ে থাকে, তাহলে 1 কম হয়ে সে 3 হবে আর বি 4 হবে। আইদার আপনি এখান থেকে আগে রেশিওটা লিখে তারপরে সাজান যে কে কোনটা, এ কোনটা, বি কোনটা, অথবা এ ইস টু বি লিখে তারপর আপনি সেটা সাজান, যেটা আপনার সুবিধা হয়। এখন যদি আমি প্রথমটা দেখি যে বি হচ্ছে যে 4 আর এ হচ্ছে যে 3, কোশ্চেন জানতে চাচ্ছে যে বি এর ইনকামটা এ এর ইনকাম থেকে কত পার্সেন্ট বেশি। তা আমরা দেখি তাহলে এ থেকে বি কত ইউনিট বেশি, এখানে বলেন কত ইউনিট বেশি? 4 3 থেকে কত ইউনিট বেশি? 1 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটটা কততে বেশি, কার সাপেক্ষে বেশি? 3 এর সাপেক্ষে না? 3 এ বেশি না? তাহলে জি এই স্যার। 1/3 টা কত পার্সেন্ট, এটা আমাদের রিকোয়ারমেন্ট। 1/3 কত পার্সেন্ট হয় আমরা জানি, 33.33% ইজ অ্যান্সার। সো এখানে অপশন বি, এখানে ইয়াতে ডেসিমাল না দিয়ে 1/1/3 দিয়েছে আর কি, অর্থাৎ এ হবে অ্যান্সার। ওয়ান 156, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 60 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম। এখন এই শতকরা 60 আমি একবারে ছোট করে লিখবো আর কি। 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/5। ঠিক আছে, তাহলে যেহেতু বেশি, তার মানে কি 5 এ 3 বেড়ে কত হবে? 8/5 sir. 5:8 আর কি। এখন দেখতে পাচ্ছি কে বেশি কে কম, কারটা বেশি কারটা কম? কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা বেশি, তার মানে এখানে ক কোনটা? 8 8 আর খ হচ্ছে 4। ঠিক আছে, এখন জানতে চাচ্ছে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত কম। ক্ষয়ের বেতন 5, কয়ের বেতন 8, তাহলে কম কত? কত কম? 3 3 sir. কম। কততে কম সেটা? কয়ের সাপেক্ষে 8 এ কম, তাহলে 8 এ কম। 3/8 এটা কত পার্সেন্ট? 3/8 কত পার্সেন্ট? আমরা তো আজকেও পেয়েছি কত? 37.5 sir. 1/8 হচ্ছে 12.5, আর ইন্টু 3 করলে 37.5% ইজ অ্যান্সার, অপশন ক। ঠিক আছে, তো এরকমই কোশ্চেন এরপরটা আপনারা করবেন একই, যদিও এখানে হয়তো ডেসিমাল আসবে, নো প্রবলেম, হিসাব করে নিতে পারবেন। ঠিক আছে, পারবেন না? উম, 158. The income of A is 20% higher than that of B. The income of B is 25% less than that of C. What percent less is A's income from C's income? ওকে, পার্সেন্টেজে বলা হয়েছে, এটা রেশিওতে আমরা করে আসছি কিন্তু অতীতে, মানে ওখানে রেশিও চাওয়া হয়েছিল। বলেন এর ইনকামটা 20% হায়ার দ্যান বি, তাহলে এ ইস টু বি কত বলবো?
6:5, sir. 6:5 20% মানে হচ্ছে যে 1/5 মানে 5-এ 1 বেশি। এখন বেশিটাকে এর ইনকামটা বেশি, তার মানে তাহলে 5-এ 1 বেড়ে 6 হবে এ আর বি হবে 5। এরপরে দ্য ইনকাম অফ বি ইজ 25% লেস দেন দ্যাট অফ সি। 25% লেস, 25% মানে 1/4, অর্থাৎ 4-এ 1 কম। 4-এ 1 কম হয়ে কত হয়? 4:3 হয়। তা আমি যেহেতু এখানে A:B লিখেছি, এরপরে B:C লিখতে হবে। তার বি এরটা কত হবে? বি এরটা কি কম, তার মানে কত লিখবো? 3, 3 sir. to 4 3:4, রাইট। এইটা যাতে মানে সিকোয়েন্স ঠিক থাকে এটা একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এখন যা খেয়াল করেন, আমরা কিন্তু A:B:C বের করতে পারি না? কিন্তু বের করব না কেন? আমাকে শুধু বলছে যে এর ইনকামটা সির ইনকামের চাইতে কত পার্সেন্ট কম, তার মানে কি শুধু A:C নিলেই হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বি লাগে দরকার আছে না, এ আর সি এর কম্পারিজন চাচ্ছি। তাহলে এ আর সি কত আমরা তো জানি, ডাইরেক্ট কিভাবে বের করতে হয়? কিভাবে করতে হয়? 318 আর 4+20। হ্যাঁ, সো এটা সিম্পলিফাই করলে কত? 9:10। তার মানে সি এর বেতন হচ্ছে ইনকাম হচ্ছে 10, এর ইনকাম হচ্ছে যে 9। তাহলে এর ইনকামটা সি এর ইনকামের চাইতে কত পার্সেন্ট কম বলেন? দেখে বোঝা যায় কিনা, অ্যান্সার করা যায় কিনা? It's of 10, sir. 10%। কেন? কারণ এই 10-এ 1 কম, তাই না? 1 ইউনিট কম কততে? 10-এ। সো 1/10 কত পার্সেন্ট হয়? 1/10 10% 10. হয়। The salaries of A and B together amount to টাকা 3,000. A spends 95% of his salary and B 85% of his. If now their savings are the same, what is A's salary? আচ্ছা, সুন্দর জিনিস। তাহলে এখানে তাদের সেভিংসটা সমান বলতে চাচ্ছে, সেভিংস সেম। তা এখন এ যদি 95% কি করে স্পেন্ড করে থাকে, তাহলে সেভ করে কত? 5%. 5%। একইভাবে বি যদি 85% স্পেন্ড করে, সেভ করে কত? Sir, 15%. 15%। তার মানে কেনাইছে যে 5% অফ এ ইজ ইকুয়াল টু 15% অফ বি, তাই না? কারণ এর সেভিংস হচ্ছে 5% আর বি এর সেভিংস হচ্ছে তার স্যালারির 15%। এই এ আর বি এখানে কিন্তু তাদের স্যালারি নির্দেশ করতেছে। তাহলে 5% অফ এ স্যালারি ইকুয়াল টু 15% অফ বি স্যালারি, দেন এ ইজ টু বি কত? 3:1. 15:5। তার মানে সিম্পলিফাই করলে আমরা জানি 3:1 3:1. হয়ে যায়। হ্যাঁ, এটা মাথার মধ্যে করে ফেলবেন, 3:1। এবারে কি দেওয়া আছে? দ্য স্যালারিজ অফ এ এন্ড বি টুগেদার, টুগেদার হচ্ছে যে 3,000 আর বের করতে হবে কারটা এরটা কত। তাহলে রেশিও তো টুগেদার কত? রেশিও তো যোগফল কত? 4। 4. তো এই 4 ইউনিট হচ্ছে যে 3,000 আর এরটা বের করতে হবে 3 ইউনিট কত, এটা আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? তো 4 ইউনিট 3,000 কিভাবে হয়? কত করে? একে কত? 7.5 না? কারণ 3,000 অর্ধেক 1500, 1500 অর্ধেক 750। তাহলে 4 ইউনিট হচ্ছে 3,000 মানে একে 7.5, মানে 750 আর কি। তাহলে 3-এ কত হবে? হুম, অপশন সি স্যার 2250। 2250। স্যার এটা কি ক্রস প্রোডাক্ট দিয়ে করা যাবে স্যার? ক্রস প্রোডাক্ট মানে কিরকম? তো যেহেতু টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে, ওখান থেকে আমার আমার এই রেশিওর পার্সেন্টেজ আছে, রেশিওর আবার ভ্যালুও বের হবে, ওটা দিয়ে ক্রস করে প্রোডাক্ট করে করা যাবে। এলিগেশনের কথা বলতেছেন মনে হয় না? এলিগেশন না, ক্রস প্রোডাক্ট দিয়ে। ক্রস প্রোডাক্ট যেটা ওই যে না। ইকুয়েশনের যে ক্রস প্রোডাক্ট হ্যাঁ স্যার, দেখছিলাম আমরা, হ্যাঁ স্যার, ওটার কথা বলছেন? ইয়েস স্যার। ইকুয়েশনের ক্রস প্রোডাক্ট সেই ক্ষেত্রে না, দুইটার যদি পার্থক্য সেম করা যেত তাহলে না হতো, বুঝছেন? বা ইন্ডিভিজুয়াল দুইটার যদি সেভিং বেশি 1 আছে, আর আমরা এটার ইয়া দিয়ে বের করে করতে পারি না স্যার, যেহেতু 85% ইয়া করতেছে, স্পেন্ড করতেছে। হুম, না না, মনে হয় না, মনে হয় না। এটাই তো বেটার, আপনার প্রসেস চাইতে তো এটা আরো অনেক বেটার, তাই না? যা সিম্পলি তাদের রেশিওর সাথে কম্পেয়ার করে অ্যান্সার চলে আসছে। আমার মনে হয় না ক্রস প্রোডাক্ট এখানে অ্যাকোমোডেট করা যাবে। ওকে, 160।
Mr. Monir was planning on depositing certain amount of money each month from January to December into a college fund for his children. He then decided not to make any contributions during June and July to make the same annual contribution that he had originally planned. By what percent should he increase his monthly deposits? মানে মনির সাহেব বছরের প্রথমে চিন্তা করছে যে কিছু টাকা তার চিলড্রেনদের জন্য ডিপোজিট করবে, হ্যাঁ, কলেজ ফান্ডে ডিপোজিট করবে। এরপরে তার মনে পড়লো যে জুন এবং জুলাইতে আমি টাকা ডিপোজিট করতে পারবো না। তাহলে জানতে বলা হচ্ছে যে এখন তাহলে সে যে এটা প্ল্যান করছিল সে এত টাকা ডিপোজিট করব, এখন এটা নিশ্চয়ই বাড়াতে হবে তাহলে, কারণ 2 মাস তো পে করতে পারবে না, ডিপোজিট করতে পারবে না, তাহলে প্রতি মাসে তাকে বাড়াতে হবে। ওই বাড়াটা কত পার্সেন্ট বাড়াতে হবে এটাই জানতে চাওয়া হচ্ছে। এবং এই প্ল্যানিংটা সবগুলো আবার এই বছরের শুরুতেই আর কি, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু মাসিক হিসাবে আছে তাহলে মোট 12 মাসে 1 বছর, ঠিক আছে, 12 মাসে 1 বছর। তাহলে আমরা 12 মাসে প্রতি মাসে মনে করি, আপনি কাজ সহজ রাখার জন্য মনে করি 10 টাকা করে ডিপোজিট করবে। তাহলে টোটাল কত ডিপোজিট করার কথা? কত ডিপোজিট করার কথা? 120, ঠিক আছে। এটা হচ্ছে যে মান্থ বা টাইম বলতে পারেন, আর ইনটু এটা হচ্ছে যে টাকা, প্রতি মাসিক টাকা আর কি, মাসিক টাকা, আর এটা টোটাল টাকা, এটা টোটাল টাকা। তাহলে 12 মাস ধরে নিচ্ছি 10 টাকা করে প্রতি মাসে ডিপোজিট করবে, তাহলে 120 টাকা হওয়ার কথা। কিন্তু এরপরে চিন্তা করলো যে না 2 মাস তো টাকা দিতে পারবো না জুন জুলাই, তাহলে কয় মাস টাকা পে করবে দিবে এখন? 10 মান্থ। এখন এই 10 মান্থে কত করে দিবে যাতে করে 120 টাকাই থাকে? বুঝতে পারছেন? কারণ এই যে বলছে যে অরিজিনালি প্ল্যান টু মেক দ্য সেম অ্যানুয়াল কন্ট্রিবিউশন দ্যাট হি হ্যাড অরিজিনাল প্ল্যান। অরিজিনালি তো 120 টাকা প্ল্যান করেছিল, তাহলে এখনো 120 টাকাই মানে ডিপোজিট করবে, এটা যদি সে চিন্তা করে থাকে, তাহলে এখন মাস তো 10টা হয়ে গেছে, তাহলে টাকা বাড়া দিতে হবে না? তো কত টাকা করে দিতে হচ্ছে এখন? 120 টাকা জমা দিতে গেলে 12 টাকা করে, তাই না? এখন কাজটা সিম্পল, আগে 10 টাকা করে দিলে হয়ে যেত, কিন্তু এখন 2 মাস না দেওয়ার কারণে প্রতি মাসে 12 টাকা করে দিতে হচ্ছে বা দিতে হবে। তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে এটাই জানতে চাচ্ছি। সিম্পল, কত কত বাড়ছে এখানে? কত বাড়ছে? 2 টাকা কততে? 10 টাকায় 10-এ। তো 2/10 কত পার্সেন্ট হয়? 20%। 20%। 20%, একদম মৌখিক কোশ্চেন। যদি আপনি এভাবে নাম্বার নিয়ে খেলাধুলা করেন তাহলে এটাকে সিম্পল করা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা দেখি, যদিও মানে আমরা এগুলো দেখেছি, এখানে আরেকটা রুল অ্যাপ্লাই করা যাবে, কোনটা সেটা? এখানেও রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি অ্যাপ্লাই করা যাবে। কেন? কারণ আলটিমেটলি টোটাল যে অ্যামাউন্টটা ডিপোজিটটা সেটা সেম ফিক্সড। হ্যাঁ, প্রোডাক্টটা কনস্ট্যান্ট। প্রোডাক্ট বলতে এখানে কিসের প্রোডাক্ট? একটা হচ্ছে যে মান্থ ইনটু পার মান্থের টাকা। তাহলে এই যে মান্থ ইনটু পার মান্থের টাকা, এটাই তো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা টোটাল টাকা সেটা তো কনস্ট্যান্ট, এই জন্য রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি অ্যাপ্লাই করা যাবে। তো কিভাবে? এখানে মান্থ বা টাইম পিরিয়ড কি হয়ে গেছে, মানে কত থেকে কত হয়েছে? প্রথমে যেটা চিন্তা ছিল সেটা হচ্ছে যে 12, বাট পরবর্তীতে কত হয়ে গেছে? 10, নাকি? তাহলে টাইম পিরিয়ড যদি 12 থেকে 10 হয় আর টোটাল ডিপোজিট টাকা যদি সেম হতে হয়, তাহলে ইউনিট মানে পার মান্থ, যেটা পার মান্থ টাকা, মান্থলি মান্থলি ডিপোজিট কত হবে? রিভার্স হয়ে যাবে না? 10 থেকে 12 হবে কিনা বলেন? এই জিনিসটা তো বোঝা যায়। টাইম পিরিয়ড যদি 12 থেকে 10 হয়, টোটাল ডিপোজিট যদি সেম থাকতে হয়, কনস্ট্যান্ট থাকতে হয়, তাহলে মান্থলি ডিপোজিটটা রিভার্স রেশিওতে বাড়াতে হবে, 10 থেকে 12 হতে হবে। তাহলে 10 থেকে 12 মানে কত ইউনিট বাড়ছে? 2 ইউনিট আউট অফ কততে? 10 এ। তাহলে 2/10 কত পার্সেন্ট? 20%। অর্থাৎ ডিপোজিটে 20% বাড়াতে হবে, ঠিক আছে? এভাবে চিন্তা করা যায়। এবং এই ডিপোজিটটা একদম বছরের প্রথমেই চিন্তাটা, মানে এটা এমন না যে মে পর্যন্ত দিয়েছে তারপরে জুন জুলাইতে দেয় নাই, এরকম বিষয়টা না কিন্তু। হ্যাঁ, ওকে, এই কোশ্চেন আপনারা করেন তাহলে, সেম কোশ্চেন, সেম টাইপ। কত হবে? সেম টাইপ না, কিছুটা কাছাকাছি আর কি, বাট একই ইয়ার টাইপের কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন।
স্যার অপশন এ হবে 30,000। 30,000 না? 6 হচ্ছে, হ্যাঁ 30,000 হবে, রাইট। অন্যরা পেয়েছেন? জি স্যার 30,000। 30,000। এখানে কি বলছে, বাহাদুর ডিসাইডেড টু ডোনেট 10% অফ হিজ স্যালারি টু প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড। On the day of donation, he changed his mind and donated Taka 1800, which was 60% of what he had decided earlier. সে প্রথমে চিন্তা করছে তার স্যালারির 10% দিয়ে দেবে, কিন্তু যেদিন ডোনেট করতে গেল সেদিন সে যেটা ডিসাইড করেছিল স্যালারির 10% সেটা না দিয়ে ওই 10%-এর 60% দিল, যেটা টাকায় 1800। তাহলে তার স্যালারি কত? তো তার মানে এই যে 1800 টাকাটা, এটা তার স্যালারির কত পার্সেন্ট? এটা তার স্যালারির 60%-এর 10% না? বলেন। কারণ যেটা যে ডোনেট করতে চেয়েছিল 10% না করে সে ওই 10-এর 60% করছে কিন্তু এখন কিন্তু। তাহলে 10-এর 60% অর্থাৎ পার্সেন্টেজ অন পার্সেন্টেজ, 60%-এর 10% বা 10%-এর 60% একই কথা। তো নেট পার্সেন্ট কত এখানে? 6%। 6%। এবং তার স্যালারির 6% যেটা, সেটাই সে টাকায় দিয়েছে কত? 1800। আর জানতে চাচ্ছে তার স্যালারি কত? স্যালারি তো 100%, সেটা কত? 6 এখানে 18 3 গুণ হয়েছে, তারপরে দুইটা শূন্য, তাহলে 100টাও 3 গুণ হবে 300, এরপর আরো দুইটা শূন্য। সো 30,000 ইজ আনসার। (162) A teacher has 3 hours to grade all the papers submitted by the 35 students in her class. She gets through the first 5 papers in 30 minutes. How much faster does she have to work to grade the remaining papers in the allotted time? এই কোশ্চেনটা হঠাৎ করে কেন জানি একটু পপুলার হয়ে গেছিল। কোশ্চেনটা আইবিএ তে এসছে, তারপর এটা এসবিএল রিটেন এসছে, এবং আরো একটা এক্সামও এসছে। 3টা এক্সামে আমার দেখা মতো আর কি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে 3 ঘন্টায় তাকে 35 জন স্টুডেন্টের পেপার খাতা দেখতে হবে, কিন্তু সে করলে কি প্রথমে 5টা পেপার দেখেছে, তাতে 30 মিনিট চলে গেছে, অর্থাৎ তার গতিটা স্লো ছিল। এখন হাউ মাচ ফাস্টার ডাজ শি হ্যাভ টু ওয়ার্ক, এখন তাকে গতি বাড়াতে হবে। তো কতটুকু বাড়াতে হবে? টু গ্রেড দ্য রিমেনিং পেপারস ইন দ্য অ্যালটেড টাইম, নির্ধারিত সময়ে শেষ করতে হলে, পেপারগুলো চেক করতে হলে তাকে তার ফাস্টার কতটুকু হতে হবে, এবং সেটা পার্সেন্টেজে আর কি অপশনে দেখানো আছে। আর অপশন না থাকলে রিটেনে যখন, সেটাও বুঝে নিতে হবে যেটা পার্সেন্টেজে বা টাইমসে বের করতে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো প্রথমে আসি 3 ঘন্টা মানে কত মিনিট? 180 মিনিট। 180 মিনিটে সমস্ত খাতা দেখতে হবে কয়টা? 35টা খাতা, কিন্তু প্রথম 5টা সে দেখেছে 30 মিনিট। আচ্ছা, যদি আমরা টাইমের হিসাবটা নেই, টাইমের রেশিও মানে যেটা সে অলরেডি ব্যয় করে ফেলেছে, কত এক একটা খাতার জন্য, এক একটা পেপারের জন্য কত মিনিট ব্যয় করেছে? 30/5 না? 6। বলেন। 6 রেশিও, আমি রেশিওতে নিচ্ছি একবারে। এটা হচ্ছে যে সে অলরেডি যেটা ব্যয় করেছে, আর তাকে সামনের খাতাগুলো দেখতে হলে, মানে টাইমলি দেখতে হলে, এক একটা খাতা পেপারে কত টাইম ব্যয় করতে হবে? কিভাবে করব? 30 মিনিট যখন 180 থেকে চলে যায়, কত মিনিট বাকি রইল? আর 150/30। 150। পেপার দেখতে হবে কয়টা? 30, ইজন্ট ইট? তো এটা কত রেশিও? 6 আর 5, তাই না? 6:5। অর্থাৎ এটার দ্বারা কি বোঝাচ্ছে, যে এখন সে এক একটা পেপার 6 ইউনিট টাইম ব্যয় করেছে, কিন্তু অ্যালোটেড টাইমে যদি পেপার দেখা শেষ করতে হয়, তাহলে পরবর্তী খাতাগুলা এক একটা 5 ইউনিট টাইম ব্যয় করতে পারবে। কথা বলছেন? 5 ইউনিট টাইম ব্যয় করতে পারবে। তাহলে 6 ইউনিট থেকে 5 ইউনিট টাইম মানে কি টাইম কমে গেছে না? টাইম কমাতে হবে কিনা এক একটা পেপারে? টাইম যদি কমাতে হয়, তাহলে তার স্পিডটা অথবা রেটটা বা ইফিসিয়েন্সিটা বাড়াতে হবে। ঠিক আছে, রেট বলতে পারেন, ইফিসিয়েন্সি বলতে পারেন, অথবা এখানে স্পিডও বলা যেতে পারে। এগুলো সবই বাড়তে হবে। কিভাবে বাড়বে? রিভার্স রেশিওতে, অর্থাৎ 5 থেকে 6 হবে। কেন রিভার্স রেশিও? এটা আসলে কোন পদ্ধতি তাহলে হচ্ছে? কোন মেথড হচ্ছে তাহলে? আরপিসি। কেন এখানে আরপিসি হচ্ছে? কোনটা কনস্ট্যান্ট? টোটালটা ফিক্স। টোটাল টাইমটা কনস্ট্যান্ট। টোটাল টাইম তো আমার ফিক্সড, অ্যালোটেড, মানে স্টিপুলেটেড, এটা তো চেঞ্জ হচ্ছে না এই জন্য। কারণ এক একটা পেপার ইনটু নাম্বার অফ পেপার ইকুয়াল টু টাইম।
তাই না? টোটাল টাইম এইভাবে, এই কারণে এটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে টাইম রেশিও হচ্ছে যে 6, মানে আগে 6 ইউনিট টাইম ব্যয় করে ফেলছে যে কটা পেপার দেখেছে সেগুলাতে, কিন্তু পরবর্তী পেপারগুলোর অ্যালটেড টাইমে শেষ করতে হলে তাহলে 5 ইউনিট টাইম ব্যয় করা যাবে। তাহলে তার রেটটা বা এফিসিয়েন্সিটা বা স্পিডটা বাড়াতে হবে, রিভার্স রেশিওতে 5 থেকে 6 করতে হবে। সিম্পল। তাহলে কত বাড়তে হবে, মানে এটাকে পার্সেন্টেজে বলবো আর কি আমরা। তো কত ইউনিট বাড়ছে, কত ইউনিট বাড়াতে হবে? 1 ইউনিট 1 unit, 1 sir. আউট অফ কততে? 5, 5 এ 5 এ। এটা কত পার্সেন্ট এটা জানতে চাও, ঠিক আছে? 1/5 কত পার্সেন্ট হয়? 20. 20%। সো অপশন ইজ সি। এমসিকিউ স্যার যখন এটা থাকে তখন হ্যাঁ স্টুডেন্টই করা যাবে না? টাইম দিয়ে রেশিও না নিয়ে স্টুডেন্টের রেশিও, স্টুডেন্টের যেহেতু সেই টাইমের মধ্যে 35 জনকে দেখতে হবে খাতাটা। না না, স্টুডেন্ট আর পেপার তো একই কথা। স্টুডেন্ট যে কথা, পেপারও তো সেই একই কথা। 35 জন স্টুডেন্ট, 35টা পেপার। হ্যাঁ স্যার, ওই 35টা রেশিও নিয়ে করা যাবে না, আমরা তো টাইমের রেশিও নিয়ে করছি এখন। বুঝলাম না, 35 নিয়েই তো কাজ করলাম। এটা যেটা টাইম নিয়েছি, কিসের টাইম নিয়েছি? এক একটা পেপার দেখার টাইম বের করেছি। প্রথমে সে 30 মিনিট টাইম নিয়েছে 5টা পেপার দেখতে, তাহলে এক একটা পেপার দেখতে কত টাইম লেগেছে সেটাই তো করলাম। কিন্তু আপনি এখন কিভাবে শুধু স্টুডেন্ট নেবেন? আমাকে তো টাইম নিতে হবে, মানে শুধু স্টুডেন্ট নিয়ে কিভাবে সম্ভব? কারণ এখানে যে আপনার টোটাল টাইমটা কিভাবে আসবে, টোটাল টাইম যে খাতা দেখে যে টোটাল টাইমটা ব্যয় হবে, এটা কিভাবে আসবে? এটা আসবে ইউনিট টাইম, মানে এক একটা খাতা দেখার জন্য যে টাইমটা সেটা ইনটু নাম্বার অফ পেপার, অথবা এটা আপনি স্টুডেন্ট বলতে পারেন। নাম্বার অফ পেপার মানে টোটাল এতগুলা পেপার দেখবে, অথবা টোটাল নাম্বার অফ টোটাল স্টুডেন্ট বলতে পারেন, একই কথা। কিন্তু এক একটাতে ইউনিট টাইম ইনটু নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ পেপার ইকুয়াল টু টোটাল টাইম। ঠিক আছে? 163. Riaz spent 20% of his income on taxes and 20% of the remainder on rent. What percent of his income has he spent on rent? ডিবিআইডি কোশ্চেন বলেন, সিম্পল একদম কোশ্চেন, মৌখিক কোশ্চেন, কোনটা অ্যান্সার বলেন? Sir, 16%. 16 না? অন্যরা, অন্যদের কারো কি মনে হয়? 16% স্যার। সবাই রাইট, 16% ইজ অ্যান্সার। এটা আসলে মৌখিক কোশ্চেন, যে সে 20% অফ হিজ ইনকাম, তার ইনকামের 20% সে ট্যাক্সে ব্যয় করেছে, এন্ড রিমাইন্ডারের 20% রেন্টে ব্যয় করেছে। তাহলে রেন্টে তার ইনকামের কত পার্সেন্ট? তাহলে 20% ট্যাক্সে চলে যাওয়ার পর বাকি রয়েছে কত, মানে এই রিমাইন্ডারটা কত আসলে? 80%। 80%। এখন এই 80%-এর 20% সে রেন্ট দিয়েছে, তাহলে সেটা কত পার্সেন্ট? অর্থাৎ এগেন কি এটা পার্সেন্টেজ অন পার্সেন্টেজ, তাই না? 20% অফ 80% আর কি। হ্যাঁ, সেটা ইফেক্টিভলি কত পার্সেন্ট? কারণ কি ইনকাম তো 100% ছিল, সেই 100-এর সাপেক্ষে কত পার্সেন্ট আর কি, সেটা জানতে চাও। তার 2 16 16% ইজ অ্যান্সার। নেক্সট ওয়ান, একজন চাকুরিজীবী তার বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়, 1/3 অংশ খাদ্য ক্রয় এবং 1/5 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? সো এখানে যেহেতু ফ্র্যাকশনে দেওয়া আছে, আমরা ডিনোমিনেটর এলসিএম ধরে করতে পারি, অথবা পার্সেন্টেজে জানতে চাওয়া হয়েছে, অপশন দেখা যায়, বা এখানে বলছে আয়ের শতকরা, আমরা পার্সেন্টেজ রেখেও করতে পারি। যদি ফ্র্যাকশনে করি তাহলে কত ধরবো আয়টাকে? 10, 3, 5 এর এলসিএম কত? 30, sir. 30। তাহলে আমরা যদি টোটাল 30 ধরে নেই, তাহলে বেতনের কাপড়ের জন্য কত? 1/10 কত? 3 না? 3, sir. তারপরে 1/3 কত? 10, sir. 10। and 1/5 6, 6। তাহলে মোট কত ব্যয় হলো এখানে? 19, sir. 90। বাকি কি একটা চাকরি তার বেতন 1/10 অংশ কাপড় ক্রয়, 1/3 অংশ খাদ্য ক্রয় এবং 1/5 অংশ বাসা ভাড়া ব্যয়। তার আয় শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? আচ্ছা, কতটুকু অবশিষ্ট রইল? তাহলে 19 যদি ব্যয় করে থাকে, কততে 19 ব্যয় করলো? 30-এ না? তাই না? তাহলে অবশিষ্ট রইল কত? 11. 11। সো এই 11টা
কত পার্সেন্ট, কার কত পার্সেন্ট বের করবো? 30 30 এর, কারণ আমি তো আয় তো 30 ধরে নিয়েছি। তাহলে 11টা 30 এর কত পার্সেন্ট? 11/30 ইজ হোয়াট পার্সেন্ট, তাই না? অর ম্যাথমেটিক্যালি করলে ইনটু 100 আর কি, মানে পার্সেন্টেজই চাইলে ইনটু 100 করে আমরা অ্যান্সারটা করি, এভাবে করতে পারেন। আর যদি 11/13 করি, 30 করি, তাহলে 1/30 কত পার্সেন্ট? 1/30 3.33 না? তাহলে 11/30 ইন্টু 11 করলে হয়ে যাবে আর কি, ইন্টু 11। হ্যাঁ, এভাবে করতে পারেন, অথবা এটাকে যদি 100 দিয়ে গুণ করে নেন, যেটা এখানে লিখছিলাম সেটাও করতে পারেন। অনেক পদ্ধতি আছে যেটা সুবিধা হয় আর কি। এখানে যদি 100 দ্বারা ই করি তাহলে কত হচ্ছে? 110/30 না 3 না? বলেন তো, এই যে 0 একটা ক্যান্সেল করলাম, তাহলে 110/3 কি না? তাহলে 3 36 108, 3 36 108, আরো রয়ে গেল 2, তারপরে 36 2/3, যেটা অপশন কত আছে। ঠিক আছে, দিস ইজ অ্যান্সার। অর যদি আপনি চান পার্সেন্টেজও সরাসরি করে নিতে পারেন এই কোশ্চেন। কিভাবে? 1/10 কত পার্সেন্ট বলেন? 1/10 কত পার্সেন্ট? 10%, 10%। এরপরে 1/3 কত পার্সেন্ট? 33.33%, 33.33। যেহেতু অপশনগুলোতে ফ্র্যাকশনে আছে, আমরা এটারও ফ্র্যাকশনে লিখি। কত লিখবো তাহলে? 33.13%, তাই না? এন্ড 1/5 কত পার্সেন্ট? 20%। তাহলে মোট কত পার্সেন্ট হলো এখানে? 3 4 5 6 63 1/3 না? 63 1/3% হলো। দেন আমার দরকার হচ্ছে যে রিমেইনিং বাকি রইলো কত? যেহেতু টোটাল 100%, তাহলে 100 থেকে 63 হোল 1/3 বিয়োগ করব। তো কত হবে? 36 হোল 2/3% হবে আর কি। এটাও করতে পারেন। $165. A school has only 3 classes having 20, 30, and 40 students respectively. The percentage of students passed are 30%, 50%, and 60% respectively. Find the percentage of passed students of the entire school. এটা করেছি আমরা। কি করব বলেন তো, কোন টাইপের? ওয়েটেড এভারেজ। ওয়েটেড অ্যাভারেজ, এবং ওখানে আমরা করে আসছি, হ্যাঁ, অ্যাভারেজ চ্যাপ্টারে করে আসছি। এটা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট। কিভাবে? আপনারা এখানে 20 জন, 30 জন, 40 জন, 20 জনের মধ্যে 30%, 30 জনের মধ্যে 50%, 40 জনের মধ্যে 60%, তাহলে মোট কত পার্সেন্ট পাস করেছে? আপনি 20, 30, 40 ধরেও করতে পারেন, অথবা 2, 3, 4 ধরেও করতে পারেন চাইলে। ঠিক আছে, তো যদি 2, 3, 4 ধরি তাহলে অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজে কিভাবে করব? 2 ইন্টু 30 প্লাস 3 ইন্টু 50। এই খেয়াল রাখবেন যে পার্সেন্টেজ গুলোকে কিন্তু রেশিওতে ছোট করবো না, কারণ আমরা পার্সেন্টেজ বের করতেছি। যেটা বের করবো সেটাকে কিন্তু রেশিওতে ছোট করতে যাব না, তাহলে তো কারেক্ট আনসার পাবো না। হ্যাঁ, ওটা রিডিউস ফর্মে চলে যাবে। এই জন্য পার্সেন্টেজে রেশিও ইয়ে করতেছি না, আমরা নাম্বার গুলাকে, কোয়ান্টিটি গুলাকে করতেছি। তো 3 ইন্টু 50 আর 4 ইন্টু 60 হোল ডিভাইডেড বাই কত করতে হবে? 2 প্লাস 3 প্লাস 4, কোয়ান্টিটি যেটা সেটা। ঠিক আছে, কত হবে? 3 2 6, 5 3 15, আর 4 6 24, 60 150 আর 240 কত হয়? 150। 450 না? 450 ডিভাইডেড বাই নিচে কত? 4 3 7 9, 9 সো 45/9 মানে 50। 50%। সো 50% ইজ দ্য আনসার। ঠিক আছে, ওকে, তাহলে এখানে থাকুক। এরপরে যেটা নতুন কনসেপ্ট আর কি, সেটা আর আজকে ধরা হবে না, বিকজ এটা তো আলোচনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে যেটা সেটা নতুন, মানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পার্সেন্টেজ চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আর কি কনসেপ্ট আমরা আগামী চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অন পার্সেন্টেজ, অর্থাৎ ইফেক্টিভ পার্সেন্টেজের কিছু খেলাধুলা আর কি। যদি আমরা অলরেডি কিছু টুকটাক করেছি একটা দুটো, বাট ব্যাপক হারে পার্সেন্টেজ অন পার্সেন্টেজের বিষয়টা করবো আর কি। তো সেটা আলোচনা করতে হবে, তারপরে এতে যাব। আলোচনা করে এখন কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ হবে না আর, এই জন্য এখানেই থাকুক। আরো কোনো কোয়ারি আছে? না স্যার। না থাকলে সেশন এন্ড করে দিই। আপনারা
সবাই একটু টাইমলি জয়েন করে